প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি ওরসালাইনের মুক্তমত অনুষ্ঠানে। আমাদের সাপ্তাহিক আয়োজনে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলি আসলে মাথাপিছু আয়ে বাংলাদেশ যে জিডিপিতে ভারত থেকে এগিয়ে যাচ্ছে সে বিষয়ে কথা বলবো, আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে কথা বলবো এবং একই সাথে আমরা যেহেতু গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রকে এখানে পেয়েছি, তার সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান উন্নয়নকে তিনি কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেটি নিয়ে কথা বলবো। তবে একটি বিষয় সবচেয়ে গুরুত্ব সহকারে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন। আমরা এইমাত্র যে সংবাদটি পেয়েছি সেটি হচ্ছে জো বাইডেন ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন বা হতে যাচ্ছেন এই অবস্থার মধ্যে রয়েছে। তার সর্বশেষ যে এলাকা সে এলাকাও তিনি জয়লাভ করেছেন, অর্থাৎ আমরা তাকে বিজয়ী বলে ধরে নিচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও কিন্তু আমরা আমাদের আলোচনার মধ্যে কথা বলবো এবং সেই সাথে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা থেকে দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে আমরা যুক্ত করে নেব। আমি প্রথমে আলোচনাটা শুরু করতে চাই বাংলাদেশের মাথাপিছু আয়ের যে জিডিপির যে অবস্থাটা, সে অবস্থাটা নিয়ে আমরা বেশ একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি। নিশ্চয়ই ডক্টর জামাল, আপনার মনে আছে যে পাকিস্তানের একটা টক শোতে বলা হয়েছিল মুঝে বাংলাদেশ বানা দো। সুতরাং বাংলাদেশ এবং পাকিস্তান এই জায়গাটার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় কথা বলবার পূর্বে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আজকে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA, তিনি রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তো যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে এই যে প্রবৃদ্ধিতে বাংলাদেশ 2025 সালের মধ্যে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাবে, সে অবস্থার প্রেক্ষাপটে এই পূর্বাভাস বা এই জরিপকে আপনি কীভাবে দেখছেন? জরিপটা ওনারা যে মন্তব্যটা করেছেন অবশ্যই তাদের ইন্টারনাল হোম এক্সারসাইজ আছে। এই হোম এক্সারসাইজ করেই তারা এই মন্তব্য করেছেন এবং ফিগার নিয়ে কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে গত 15-20 বছরের যে গ্রোথের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে এবং সাইজে ছোট হিসেবে বাংলাদেশ এবং অ্যাট দি সেম টাইম বাংলাদেশের যে রিসেন্ট টাইম 2008 থেকে আপনার যে গভর্নমেন্টের যে স্টেপগুলা, সেটা ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে ডিফারেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এবং জিডিপি গ্রোথের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার গভর্নমেন্ট সাধ্য মতন চেষ্টা করেছে। যেমন আপনি দেখেন বিদ্যুৎ হলো রাশিয়াতে 1917 সালে বিপ্লবের পর প্রথম যেটা টার্গেট করছে তারা যে 100% বিদ্যুতায়ন সারা দেশে হোল রাশিয়াতে, এবং সেটাকে কিন্তু তাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এবং বাংলাদেশেও এই বিদ্যুতায়নের কারণে এবং ইনফ্রাস্ট্রাকচারের কারণে বাংলাদেশের এখন ইকোনমি একটা স্টেবল অবস্থায় আসছে এবং অনেক দিন ধরেই 6+% ছিল এবং এটা আস্তে আস্তে 8 পর্যন্ত এসেছে। এই যে এখনকার যে কোভিডে এই স্পিডটাকে স্লো করে দিয়েছে। সেই জন্য এখন বাংলাদেশের জিডিপি নিয়ে চিন্তা না করে যেটা চিন্তা করা উচিত সেটা হলো যত ক্যালকুলেশনে অ্যাট দি এন্ড অফ দি ডে আপনার যদি ইকোনমিক ডেভেলপমেন্টটা হয় তাহলে সেটার যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনে ফাইনালি রেজাল্ট হবে জিডিপিতে। কিন্তু বিদ্যুতের কথা যেটা বলেন সেটি কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিদ্যুতের মূল্য নিয়ে, দাম নিয়ে, এবং আপনি যেগুলি পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে সেখানে আমরা বিদ্যুৎ কিনছি কিন্তু সেই বিদ্যুৎ আমরা ব্যবহার করছি না। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এই যে এটা হলো কি ক্যাপিটাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সময় যেমন মালয়েশিয়াতে মহাতির মোহাম্মদ যখন কুয়ালালামপুরের পাশে মেইন থেকে আরও দূরে নিয়ে একটা এয়ারপোর্ট করলো, অনেক লোকে বলছে যে এটা তো তার ভুল সিদ্ধান্ত। সে বলছে যে ওইটা কত 70 মাইলের মতন 70 মাইল দূরে নিয়ে করছিল। সে বলল যে আমি তো মনে করি, তারা যখন প্রশ্ন করছে সে তখন বললো যে আমি তো মনে করি যে এইটা 100-150 মাইল দূরে নিয়ে করা উচিত ছিল, কারণ আমার দেশের যে প্রোগ্রেস সেই প্রোগ্রেসকে সাস্টেইন করার জন্য মানুষের যে মুভমেন্ট, এটা বেশি দামে বিদ্যুৎ কিনা এবং দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের রেজাল্ট কিন্তু আপনি পাবেন আমাদের মতন দেশে। যেমন আমাদের দেশে 1962 সালে আপনার আইয়ুব খান আপনার এই যে কাপ্তাইতে আপনার এই যে জলবিদ্যুতের করলো না, সেইটা যখন করে তখন তারা যে কস্ট করছে ইনকার করছে সেটার বেনিফিট
এখনো পর্যন্ত বাংলাদেশ পাইতেছে, দেখা ওখান যায় থেকেও বিদ্যুৎ আসতেছে। হ্যাঁ, আপনি ওই যে মালয়েশিয়ার এয়ারপোর্টের কথা বললেন 70 কিলোমিটার দূরে করেছে, সেখানে এই সমালোচনা জন্য হয়েছিল। সমালোচনা করছে। এখন আমরা যারা সমালোচনা করে ওনারা বুঝতেছেন না, ওনারা সামান্য একটা জিনিস নিয়ে চিন্তা করতেছেন। লং টার্মে আপনি ধরেন একটা রাস্তা করলেন, রাস্তাটা করে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত এই যে আপনার ইয়েটা করতেছেন, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছেন, এটা লং রানে আপনার পার ডে যে এক্সপেন্ডিচার কমবে, ক্যারিং কস্ট কমবে, টাইম কমবে, সেইটার যদি যোগফল ফাইন্যান্সিয়াল ফিগারে কনভার্ট করে, কস্ট প্রফিট বেনিফিট অ্যানালাইসিস কনভার্ট করে দেখা গেলে যে এইটা আপনার পেমেন্ট হবে। যেমন আপনার এই যে ভেড়ামারাতে যে ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য আপনার ইয়ে প্ল্যানটা করলো, এই যে আপনার গ্রিড লাইন, সেটা করার সময় আমি একটা কোম্পানির বোর্ডে ছিলাম, পাওয়ার গ্রিডের বোর্ডে। তখন ওই বোর্ডে আমি এই গত ডিসেম্বরে আমি রিজাইন করছি। তারপরে আপনার ওইটাতে যখন আলাপ হইতেছিল, বললো যে বিদ্যুতের এরকম ইয়ে করে ইন্ডিয়া থেকে আনবে, আমদানি করে আনবে, তখন আমি আগে ওই বোর্ডের এজেন্ডা দেখে আমি কিন্তু ক্যালকুলেশন প্রিপারেশন নিয়ে গেছি। তখন সবাই বলতেছে যে বুঝে না কেউ, কয় যে এই বিদ্যুৎ ইন্ডিয়া থেকে আনলে আমাদের এই বিদ্যুৎ ব্যবহার করে আমরা নামাজ পড়লে নামাজ হবে কিনা, অথচ ইন্ডিয়া থেকে গরু মানে চোরাচালানি হয়ে কোরবানি দিতেছি, এটাতে আমরা চিন্তা করি না। তখন আমি ক্যালকুলেশন করে দেখলাম, বললাম স্যার এটা চেয়ারম্যানকে যখন ফাইনালি আমরা মানে ডিসকাস করতেছিলাম, বললাম যে এই বিদ্যুতের কস্ট আমরা 5 টাকায় আনতেছি, অথচ আমরা এখন বাংলাদেশে যে বিদ্যুৎটা প্রাইভেট সেক্টরে উৎপাদন করতেছি 18 টাকা থেকে 10 টাকা পর্যন্ত, এভারেজে 12 টাকার মতন পড়তো তখন। সেখানে আমি পল্লী বিদ্যুতের মাধ্যমে বিক্রি করতেছি 3.5 টাকায়, এবং সেখানে গভর্নমেন্ট সাবসিডি দিতেছে 7.5 টাকা। 7.5 টাকা দিয়ে 10 টাকা হয় এভারেজে যদি ধরেন, তাহলে 7.5 টাকা আমি যে সাবসিডি দিচ্ছি, সেই সাবসিডি কমে যাচ্ছে এখানে 2.5 টাকা করে। এখান থেকে আমি এই বিষয়ে আপনার নিশ্চয়ই অনেক ব্যাখ্যা আছে। আমি একটু গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জিতু আসছেন, আপনি রাস্তাঘাট কিংবা ফ্লাইওভারের কথা বললেন, কস্ট প্রফিট বেনিফিট অ্যানালাইসিস দেখা যাবে একসময় লাভ হচ্ছে, কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আপনি নির্বাচিত হবার পরে কিন্তু সেকেন্ড বাজেট এটি বোধহয় আপনার হয়েছে, আপনি প্রায় 5,700 কোটি টাকার উপরে একটা বাজেট ঘোষণা করেছেন, এবং আপনি কিন্তু বলছেন যে আপনার এলাকার মধ্যে আপনি জলবদ্ধতা নিরসন, রাস্তাঘাট আধুনিকরণ, টেকসই বর্জ্য ব্যবস্থা এগুলি করবেন। তো এই যে ঢাকা শহরের মধ্যে যে এক ধরনের চাপ তৈরি হচ্ছে, সেই চাপ করানোর জন্য কিন্তু গাজীপুরটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সিটি কর্পোরেশন হিসাবে ইতিমধ্যে আমাদের চিন্তা চেতনা আসছে। তো আপনি কি মনে করেন এই যে সরকারের যে কর্মপরিকল্পনা বা রাষ্ট্রের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনায় গাজীপুর সিটি কর্পোরেশনকে কীভাবে আপনি ফিট করবেন, কী পরিকল্পনা নিয়ে আপনি আগাচ্ছেন? আপনি যেটা বলছেন, যেটা আমাদের অর্থনীতির কথা বলা হয়েছে, যেটা আমাদের একটি ঢাকা শহরের পাশে বিকল্প শহর কিন্তু গাজীপুর, নারায়ণগঞ্জ এখানে অলরেডি তৈরি হয়েছে। এগুলোকে বাস্তবমুখী করার জন্য আমাদের যেসব প্ল্যানগুলো আছে, যেগুলো আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হতে পারি, সেজন্য আমাদের নিজস্ব একটা মাস্টার প্ল্যান আছে, এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে বারবার বলেই দিয়েছে কিভাবে একটা শহর তৈরি করা যায়। উনি যে চিন্তা এবং চেতনা নিয়ে সেই কাজটি করেছে, সেটা আমরা মাঠ পর্যায়ে এখন কাজটা শুরু করেছি। আমি আগেই বলেছি যেটা আমাদের এগুলো ইউনিয়ন পরিষদ ছিল, একেবারে গ্রামগঞ্জে ছিল, যেখানে সব ব্যক্তি মালিকানা জায়গা, রাস্তা সব কিছু মিলে আমরা এখন একটি মাস্টার প্ল্যান তৈরি করেছি, যেটা হচ্ছে আমাদের ঢাকার থেকে বের হওয়ার জন্য 4টি হাইওয়ে রোড আমরা এটা বিকল্প হিসেবে বের করার জন্য যাচ্ছি, যেগুলো দিয়ে মানুষ খুব দ্রুত, যেমন আমাদের চিটাগাং থেকে গাজীপুরে, যেখানে আমাদের গার্মেন্টস এবং অন্যান্য শিল্প কলকারখানা অবস্থান করছে, যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হয়, যেটা আমাদের সম্মানিত অর্থনীতিবিদ বলেছেন যে এখানে এয়ারপোর্ট মালয়েশিয়া অনেক দূরে চলে গেছে। আমি মনে করি আমাদেরও এয়ারপোর্ট আজকে আমাদের ঢাকা আছে, একসময় হয়তো আমাদের যেটা আমাদের বঙ্গবন্ধু সেতু যেটা আছে আমার সিরাজগঞ্জের ওইখানে যদি আমাদের এয়ারপোর্ট চলে যেত, এবং ঢাকার বিকল্প দক্ষিণে যেটা বুড়িগঙ্গার ওই পাশে যেটা তৈরি করতে চেয়েছিল এয়ারপোর্ট, এইসব জায়গায় যদি চলে যায়, এবং আমাদের ঢাকার পাশে হাইওয়ে রোডগুলো যদি আমাদের বিভাগীয় শহর তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের অর্থনীতি যেটা আজকে যেটা যানজটে বা গাড়ির তেল পুরে বিদেশ থেকে আমাদের ডলার দিয়ে তেল এনে যে আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটা থেকে আমরা মুক্তি পাবো। অলরেডি আমরা শুরু করেছি, যেটা আমাদের চিটাগাং পোর্টের থেকে আমাদের গাজীপুরে আসতে আগামী কিছুদিন পরে হয়তো বা 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তখন কিন্তু মানুষের এই যে ট্রাক এবং অন্যান্য যানবাহনের যেটা খরচটা আছে, সেটা কিন্তু অর্ধেকে চলে আসবে। সেক্ষেত্রে যে স্বচ্ছতা জবাবদিহিতার যে জায়গাটা, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আমরা দেখি দেশের মধ্যে মাস কেলেঙ্কারি হচ্ছে, দেশের মধ্যে এই যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে, সেই প্রজেক্টগুলির মধ্যে দেখা যাচ্ছে ব্যয় বেড়ে যাচ্ছে। সেই জায়গাটা যদি সমন্বয় করা না যায়, তাহলে এত জিডিপি গ্রোথ বৃদ্ধি দিয়ে আমরা আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষগুলি কী উপকার লাভ করবে? এটা একটা আপনি সঠিক বলেছেন, কারণ যে জায়গার মধ্যে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, এখন তো ঘুষ কথাটা আমরা উড্ড করে দিয়েছি, ঘুষ যে হচ্ছে এটা কিন্তু কেউ বলি না।
সেই হিসাবে মনে করি একটা রাষ্ট্রের পলিসি হবে, রাজনীতি ব্যক্তিরা যারা আছে যে পলিসি দিবে সেভাবে চলবে। সেজন্য এখানে আমাদের যারা দল আছে, দলের মধ্যে যাদের দেশপ্রেম আছে, তারা যদি সুসংগঠিত হয় তাহলে দল এলাকা ভিত্তিক সুসংগঠিত হবে। সরকারি কর্মকর্তারা যেখানে যে অবস্থান আছে তারা যেন ওই এলাকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মতামতের ভিত্তিতে তারা যেন কাজটা করে, এবং কাজটা কি পর্যায়ে হলো সেটা যেন জনগণ জানতে পারে। সেটা জানার মাধ্যম হচ্ছে আমাদের টেলিভিশন এবং পত্রিকা আছে এবং অনলাইন আছে, বিভিন্ন ধরনের এখন কিন্তু একটা মাধ্যম আছে, সেটা সরাসরি তার জবাবদিহিতাটা থাকতে হবে। এখন অনেক অফিসার আছে সে রুম বন্ধ করে কিন্তু সে কাজ করে, সে কিন্তু অন্যের কাছে কি হচ্ছে এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকবে না। অবশ্যই আমি সেটা বলছি, রাজনীতি ব্যক্তি এবং কেউ কাউকে রেখে জবাবদিহিতার বাইরে থাকবে না। কেউ যদি মনে করেন আমি এক ন্যায়তন্ত্র শুধু একক মালিক, তাহলে এটা ভুল হবে। একটা টিম করে যদি কাজ করা যায় তাহলে এটা সফলতা আসবে। সেজন্য আমি মনে করি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, যেমন আপনি ধরেন রাষ্ট্রের বাজেট, এটা কোনো ব্যক্তিরা কিন্তু সেটা বন্টন করে না, এটা সরকারের মন্ত্রী পরিষদ দিয়ে দেয়। সেটা কিন্তু মাঠ পর্যায়ে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে তারা কিন্তু সেটা কাজটা করে, তাদের মধ্যে জবাবদিহিতাটা থাকতে হবে। তারা কত টাকা নিল, কি প্রজেক্ট বন্টন করে জনপ্রতিনিধিদেরকে, তারা যদি সেই জায়গায় যদি না, জনপ্রতিনিধিটা আমাদের দেশে এখন পর্যন্ত যে অবস্থাটা আপনারা জানেন, এরশাদের আমল থেকে শুরু করে খালেদা জিয়ার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেসব জায়গাগুলো আগে আমলাতান্ত্রিক যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু এখন আমরা শতভাগ স্বচ্ছ নই। সেখানে দেখা যাচ্ছে একটা প্রজেক্ট 10,000 টাকা, 5,000 কোটি টাকা বা 1,000 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, সেখানে পিডি বা অন্যরা সেটা দায়িত্ব পালন করছে, সেটা কিন্তু এলাকার কোনো ব্যক্তিরা বা কোনো গোষ্ঠীরা কিন্তু সেটা দেখছে না। কিন্তু দেখা যায় তারা এইসব অন্যায়কারীরা অন্যায় করে কিন্তু কিছু রাজনীতি ব্যক্তি বা কোন দলগতভাবে ব্যক্তিকে তারা কিন্তু একসাথে নিয়ে নিচ্ছে। এতে রাজনীতি ব্যক্তিরা অনেক সময় কিন্তু এই অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ যেন সেটা না হয়, এটা পরিকল্পিতভাবে সরকারি কর্মকর্তারা তারা যেন জবাবদিহিতে আসে, আর রাজনীতি ব্যক্তিরা ওই এলাকার মানুষের যেন তাদের ডেভেলপিং এবং স্বচ্ছতা, তারা যেন ন্যায় বিচার পায় এবং তাদের যেন অর্থনীতিটা জনগণের ট্যাক্সের টাকাটা যেন ওই এলাকায় কাজে লাগে, সেটা যদি আমরা তিন পক্ষভাবে যদি সমাধান করতে পারি তাহলে জবাবদিহিতা আসবে, তখন লুটপাট হবে না। জি, ডক্টর জামাল উদ্দিন, আপনার কাছে যদি আসি, যে আমরা আলোচনা করলাম স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে, কিন্তু আর্থিক খাতের একটা বিশৃঙ্খলা নিয়ে কিন্তু সবসময় আমরা কথা বলি। বলা হচ্ছে যে এনটেক্স, ক্রিসেন্ট গ্রুপ, বেসিক ব্যাংক, হলমার্ক, ডেস্টিনি, এই যে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল, সেটি একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আসলে আমরা এই আর্থিক খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা যতখানি জরুরি, সেই খাতে আবার আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও সাধারণ যারা ঋণ গ্রহীতা রয়েছে তাদের উপরে কোনো রকম প্রেশার সৃষ্টি করে কিনা, সেই আলোচনাটা করার পর আমরা একটা সংবাদ দেখে আপনার সাথে যুক্ত হবো। যদি একটু ছোট্ট করে আলোচনাটা করেন আপনি। বিষয়টা হলো যে আপনার যেটা উনি বললেন, সরকারি কর্মকর্তা, সরকারের যে বিভিন্ন অঙ্গগুলো আছে, নির্বাচিত প্রতিনিধি, সরকারি ব্যুরোক্রেসি, তারপরে হলো আপনার পার্লামেন্ট, এই বিচার বিভাগ, এগুলো সব মিলেই তো সরকার। সরকার তো চারটে শব্দের অক্ষরের শব্দ আপনার শব্দ, কিন্তু এটার ব্যাপকতা অনেক বিরাট, অনেক কিছু জড়িত এটার ভিতরে। সেই ক্ষেত্রে আপনার যেই লোকগুলো, যেমন ধরেন ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি বলেন, ফর এক্সাম্পল আপনি যেহেতু ব্যাংক বলছেন, ব্যাংকটা আপনার ব্যাংকিংয়ের ক্ষেত্রে এখন আসেন যে স্ট্রাকচারাল যে কাঠামোগত দিক, সেখানে ব্যাংকিংটা নিয়ন্ত্রণ করে কারা? সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক করে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তারপরে হলো ব্যাংকগুলা। এদের যে বোর্ড মেম্বারদেরকে যারা সিলেকশন করে, সেই সিলেকশনের আপনার সেখানে বোর্ডের স্ট্রাকচারের ভিতরে আছে বাংলাদেশ ব্যাংকে অর্থ সচিব, ব্যাংকিং সচিব, এনবিআর এর চেয়ারম্যান এবং বিআইডিএস এর একজন, টোটাল 4 জন। তারপরে হলো আপনার গভর্নর হিমসেলফ, তারপরে আছে আপনার 2 জন আছে বাইরের। এই মিলিয়ে হলো বোর্ড, এবং সেই বোর্ডে মেজরিটি কিন্তু সরকারি কর্মচারী, এবং তারা যে সিদ্ধান্ত নেয় অন্যরা এটা ফাইট দিয়ে কিন্তু পারে না। সেম ওনাদেরও দেখেন, ওনাদের যে নির্বাচিত প্রতিনিধিরা যেখানে এই সমস্ত প্রজেক্টের এক্সিকিউশনে আছে, সেই এক্সিকিউশনের কমিটিতে কারা আছে। কিন্তু আর্থিক খাতে যে বিশৃঙ্খলা, হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু চলে গেল না, এই বিশৃঙ্খলা, আমার কথাটা শেষ দিতে দেন। এখানে কিন্তু অর্থমন্ত্রক প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোর্ডের যে স্ট্রাকচার, সেই বোর্ডের স্ট্রাকচারের ভিতরে সরকারি প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের একজন অবজারভার থাকে, তারপরে অর্থ মন্ত্রণালয়ের 2 জন থাকে, এখন আরও কিছু লোক ঢুকছে, এরা রিটায়ার্ড সরকারের কর্মচারী, সরকারি বোর্ড ইজ দি চূড়ান্ত অথরিটি, এটা সিদ্ধান্ত নেওয়ার। সেই ক্ষেত্রে ওখানেও কিন্তু তারা মেজরিটি। এখন ধরেন এই যে অর্থ মন্ত্রণালয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন, উনি কি অর্থ মন্ত্রণালয়ের
যারা যাদের আন্ডারে কাজ করেন তারা কি সে কি অ্যাকাউন্টেবল টু দ্যাম? নো। তারা কিন্তু তাদের তো জবাবদিহিতে নাই। সেই ক্ষেত্রে বাইরের থেকে যে লোকগুলো আসতেছে তারা মনে করে প্রথমে বুঝতেই তাদের সময়টা পার হচ্ছে। আমরা আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আপনি একটা ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালকও ছিলেন, সব মিলিয়ে কথা বলবো। তবে আমরা ঋণের টাকা চাওয়ার নামে কিন্তু আমরা দেখেছি যে ব্যাংকগুলো এই করোনাকালীন সময়ও আমরা এক ধরনের হয়রানি করছে। আমরা চট্টগ্রামে খুলশিরে দেখেছি একজন শিল্পপতির বাসায় গিয়ে সেখানে মাইকিং করছে। তো সেই সংক্রান্ত একটা নিউজ দেখে আমরা আপনার সাথে যুক্ত হব। আমরা যমুনা টেলিভিশনের সৌজন্যে ঋণের টাকা চেয়ে এক শিল্পপতি চট্টগ্রামের বাসায় গিয়ে মাইকিং করে তার প্রতি যে নাজেহাল অবস্থা তৈরি করেছিল বলে তারা অভিযোগ করছেন, সেই বিষয় নিয়ে যমুনা টেলিভিশনের সৌজন্যে আমরা একটা নিউজ দেখেই আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি। অতিষ্ঠ ব্যবসায়ীরা ঋণ আদায়ের নামে শিল্পপতিদের বাসায় দল বল নিয়ে হানা দিচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। আইন আদালত নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। সম্প্রতি এমনই এক নজিরবিহীন ঘটনায় ক্ষুব্ধ চট্টগ্রামের ব্যবসায়ী মহল। এভাবে হেনস্থা করলে ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা তাদের। না, এটি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, কথিত ঋণ আদায়ের কথা বলে এভাবে দলবল নিয়ে চট্টগ্রামের খুলশি এলাকায় স্বনামধন্য এক শিল্পপতির বাসায় অভিযান চালিয়েছেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা মাহবুবুল্লাহ। তিনি মাইকিং শুরু করলে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। এ সময় ঢাকা থেকে আসা ওই ব্যাংক কর্মকর্তা পুলিশের শীর্ষ কর্মকর্তার খালাতো ভাই পরিচয় দিয়ে হুমকি দেন বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তখন আমার এক স্টাফ ছিল, বলছে আপনারা এখানে মাইক দিয়ে নাউজ করতেছেন, আপনি কে? খালতো ভাই। সন্ত্রাসী হামলার মতো মাইক দিয়ে নাউজ করে ডাকতেছে, আপনারা বের হন। ডাউন পেমেন্ট নিয়ে রিশিডিউল করছে না এসব ব্যাংক, উল্টো সুদ হিসেবে দেখিয়ে কিংবা বোর্ডে পাশ হয়নি বলে বাড়তি অর্থ দাবি করে ব্যবসায়ীদের হেনস্থা করছে। এমনকি আদালতে মামলা চলা অবস্থায় সন্ত্রাসী স্টাইলে দলবল নিয়ে বাসায় হানা দিচ্ছে। মাহবুবুল্লাহ যাকে তারা রেখেছে পরিচয় দিচ্ছে আমি খালতো ভাই। ব্যাংক এশিয়া যদি গুন্ডা লালন পালন করে তাহলে দেশের লোক যাবে কোথায়? করোনা মহামারীর এ দুঃসময়ে ব্যাংকের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা এই প্যান্ডামিকে যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে অপূরণীয়, এবং ব্যবসায়ী যদি টিকে থাকলে তাহলে ইকোনমি সচল থাকবে। আদালতে মামলা চলা অবস্থায় বাসাবাড়িতে হানা দেয়া সম্পূর্ণ বেআইনি বলছেন আইনজীবী নেতারা। যিনি মাইক ওনার বাসার সামনে গিয়ে মাইক দিয়ে টাকা পাবো এটা বলা মানে হচ্ছে এটা কেবল অবৈধ কাজ করেছেন, এটা তো মানহানিকর, যেটা কোনোভাবে আইনি গ্রহণযোগ্য না। ব্যাংকিং আইনে তাদেরকে এই ধরনের কোনো সুযোগ দেয় না, আর যেহেতু আদালতে বিচারাধীন। পুলিশ কর্মকর্তার ভাই পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল হেড। তবে বাসাবাড়িতে হানা দেওয়ার বিষয়টি আগে থেকে জানানো হয়নি বলে স্বীকার করেন তিনি। আমরা তো ব্যাংক থেকে গেছি, সকালবেলা ওনারা গেছে বোধহয়, ওনারা মানে বাইরে কোন কাস্টমারের কাছে যায় ওটা তো আমাদের স্পেসিফিক বলে নাই। জি, আমরা নিউজটি দেখলাম। তবে আমরা এই নিউজের সাথে যুক্ত করবার জন্য আমরা চেষ্টা করছিলাম সংশ্লিষ্ট ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজার সাহেবকে, এবং একই সাথে সেই ব্যাংকের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্টে রয়েছে তাকে যুক্ত করার চেষ্টা করছি। তাকে কিন্তু আমরা যুক্ত করতে পারিনি, তিনি কথা বলতে সম্মতি প্রদান করেনি। তবে আমরা সানোয়ারা ডেইরি ফুড যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যে ব্যাংকটি সেই বাসায় গিয়ে মাইকিং করেছে বলে বলছেন, সেই প্রতিষ্ঠানের যে লিগ্যাল অ্যাডভাইজার শফিকুল ইসলামকে, অ্যাডভোকেট শফিকুল ইসলামকে আমরা যুক্ত করতে পেরেছি। অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আপনি কি আমাদের সাথে আছেন? জি আছি। জি, আপনি যদি একটু সংক্ষেপে ঘটনাটা কি ঘটেছে বলে শেষ করেন তাহলে আমরা বিরতিতে গিয়ে সে আলোচনায় ফিরে আসব। সেই সময়কার ঘটনাটা কি ঘটেছে? আপনাদের ব্যাংকের নিশ্চয়ই একটা ঋণ আছে, সেই ঋণ তো আপনাদের দেওয়া উচিত। সেই জায়গার ক্ষেত্রে ব্যাংক কেন আপনাদের বাসায় গিয়েছে, কেন আপনাদেরকে এই ধরনের পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে? এই বিষয়ে প্রথম বিষয় হলো যে ব্যাংক একটা ইনস্টিটিউশন, এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যদি কোনো ঋণ খেলাপি হয় তার জন্য একটা স্পেশাল আইন করা আছে, যেটাকে অর্থ ঋণ আদালত আইন 2003 নামে অভিহিত। সেখানে এই মামলাগুলির বিচার হয়। তো এখন কোনো ব্যাংক নিজে কোনো দায়িত্ব নিতে পারবে না যে গিয়ে যতক্ষণ পর্যন্ত আদালত হইতে কোনো মামলার ডিক্রি হবে না, এবং ডিক্রি হলেও সেখানে
এরপরে তাকে একটা জারি মামলা করতে হয়। জারি মামলায় যদি সেখানে কোনো বন্ধকি সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন হয়, সেটি ঠিক আছে, কিন্তু আপনাদের এই যে ঋণের যে লেনদেনের বিষয়টা, সেই বিষয়টা নিয়ে তো নিশ্চয়ই ব্যাংক একটা টেনশনে ছিল, ব্যাংক তাদের অর্থ পাচ্ছে না বলে তারা মনে করছিল বলেই তো আপনাদের কাছে গিয়েছিল। না, সে ব্যাপারে ব্যাংক যেতে পারে না, কারণ ম্যাটার যখন সাবজুডিস থাকে, যখন বিচারাধীন থাকে, সেখানে গিয়ে মাইকিং করে সেখানে তাদেরকে তো অপমান করতে পারে না। এটা কারণ এটা একটা সিভিল কন্ট্রাক্ট, এবং এইটা এখন মামলাটা অর্থঋণ আদালতে বিচারাধীন আছে। তাদের সাথে একটা এমইও হয়েছিল, দেখা যাচ্ছে 28/8/2018। সেখানে এরা সম্মতি দিয়েছিল যে তারা 16 কোটি টাকা দিয়ে এটা সেটেল করবে। ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এমডি সহ সেই মেমোরেন্ডামটা স্বাক্ষর করেছে, এবং সেটা পরবর্তীতে তারা আবার মানে নাই। তারা বলছে তারা আমাদেরকে আবার 19 কোটি টাকা নিশ্চয়ই আমরা আপনার কাছে আলোচনা শুরু আমরা একটা মিনিটে ডক্টর জামালউদ্দিন আপনার কাছে শুনে তারপরে আমরা একটু বিরতিতে যেতে চাই। যেটি বললো যে তাদের হয়তো ঋণ আছে, মামলা আছে, কিন্তু বাসাবাড়ি থেকে মাইকিং করার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রত্যেকটা জিনিস একটা আইনের মধ্যে দিয়ে চলে। আইনকে কেউ ব্যক্তিগতভাবে হাতে নিতে পারবে না, আইনটা তার আপন গতিতে চলবে। সেই ক্ষেত্রে আইনের যে অপারেশন ওনারা যেটা বললেন, এই অপারেশনের ভিতরে তারা তো পদ্ধতিগতভাবে যাচ্ছে, থার্ড পার্টি এবং এরা সহ এমইউ করেছে। সেই ক্ষেত্রে এটা এই ধরনের আচরণ তো এটা ব্যক্তিগতভাবে আপনার এটা হইতে পারে, কোনো ব্যক্তি এটাকে আইনকে হাতে নেওয়ার মতন। আর যেখানে এখন করোনা প্যান্ডেমিক চলতেছে, সেই ক্ষেত্রে সরকারও এই সমস্ত ব্যাপারে নমনীয়, যে কারণে আপনি দেখেন গভর্নমেন্ট 1,40,000 কোটি টাকা আপনার বরাদ্দ দিয়েছে যে এগুলাকে অ্যাড্রেস করার জন্য। এবং এই গভর্নমেন্টে মানে লার্জেস্ট মানে এটা মানুষের প্রতি একটা সাপোর্ট, এই সাপোর্টেই সব কিছু যে শেষ তা না, কিন্তু তারপরেও কিন্তু গভর্নমেন্টের যে সদিচ্ছা এটা প্রকাশ পেয়েছে। এবং যে কারণে এই সমস্ত ব্যাপারে আপনার আইনকে কেউ ব্যক্তিগতভাবে হাতে নিতে পারবে না, আইন তার আপন গতিতে চলবে। এবং যে পদ্ধতিতে চলছে না সেই পদ্ধতিতে দুটি চিত্র কিন্তু দেখতে পেলাম ডক্টর জামালউদ্দিন। সেটি হচ্ছে কি যে আমরা দেখলাম একটা গ্রুপ বাংলাদেশ থেকে টাকা নিয়ে লুটপাট করে কানাডায় গিয়ে তারা বেগমপল্লী করলো, বিভিন্ন দেশে দ্বিতীয় নাগরিকত্ব নিল। আবার একটা গ্রুপ হয়তো এখানেই আছে, তাদের বাসা বাড়িতে গিয়ে আবার এক ধরনের এই যে ব্যাংকের গিয়ে মাইকিং করে, এটা কিন্তু আমি শুনি নাই কখনো। শুনেন, এটা অ্যারিস্টটল বলে গেছে যে আইন হলো দুর্বলের বিরুদ্ধে সবলের হাতিয়ার। এখন ধরেন আইন যদি তার সঠিকভাবে বাস্তবায়ন হতো, তাহলে ওই লোক বিদেশে পাচার করে এই দেশে থাকতে পারতো না, তারা বাইন্ধে নিয়ে আসতো। সে শক্তিশালী বলে এটা পার হয়ে গেছে, আর এ দুর্বল বলে তারা চাপাই ধরছেন আপনি। এই ক্ষেত্রে আপনার আইনের যে সঠিক প্রয়োগ, ওটা যদি প্রয়োগ করা যায়, ইন দ্যাট কেস এগুলো থাকবে না। জি, আমাদের সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ, FCA, এবং একই সাথে যুক্ত রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা আমাদের অনলাইনে যুক্ত করে নিয়েছিলাম সানোয়ারা ডেইরি ফুডের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাহেবকে, এবং তার সাথে যুক্ত করে আসলে আমরা বোঝার চেষ্টা করছিলাম কী কারণের জন্য যে খুলশিতে যে সানোয়ারা গ্রুপের যে মালিকের বাসা রয়েছে, সেই বাসায় গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ মাইকিং করে সেই ঋণের অর্থ প্রদানের জন্য তাদেরকে এক ধরনের, তারা বলছেন তাদেরকে নাজেহাল করে, সে বিষয়টা আমরা কথা বলছিলাম। আমি ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি যদি একটু কোনো জিজ্ঞাসা থাকে এই আজকে যিনি সেই অভিযুক্ত যাদেরকে করা হচ্ছে অ্যাডভোকেট শফিকুল ইসলাম সানোয়ারা গ্রুপের, তার সাথে যদি আপনার কোনো জিজ্ঞাসা একটু আলাপ করবেন কিনা আপনি? না, উনি যেটা বলেছেন এটা তো আমার মানে উনি বলেছেন যে তারা যে পয়েন্টে আলাপ করেছেন উনি, সেই পয়েন্টে হিজ রাইট। কারণ হলো আপনার আইনকে তার আপন গতিতে চলতে দেওয়া উচিত। তারপরে হলো আরেকটা হলো বিচারাধীন অবস্থায় আপনি কিন্তু ইন্টারভেন করতে পারেন না, কোনো পক্ষই এটা ভায়োলেট করতে পারে না আদালতের প্রতি সম্মান রেখে। সেই ক্ষেত্রে যদি এটা থার্ড পার্টি একটা নেগোসিয়েশনের মাধ্যমে সেটেল হয়, সেটেলে বোথ দি গ্রুপ তারা একটা এগ্রিমেন্ট করছে নিশ্চয়ই, সেই এগ্রিমেন্টের পরে এটা ভায়োলেশন করলে তাহলে এই ভায়োলেশন কোর্টের জিনিসটাই ঠিক থাকবে, চলমান প্রক্রিয়া। সেটা তো কোর্টের ব্যবস্থাটা বন্ধ হয় নাই। যখনই এখানে সেটেল হবে দুই গ্রুপের যে নেগোসিয়েশন, এই নেগোসিয়েশনের পরে যদি এগ্রি করে, দুই পার্টি সাইন করে, তখন আপনার এটা এবং এক্সিকিউট করে, ইন দ্যাট কেস পরবর্তীতে আপনার আদালত থেকে চিঠি দিয়ে বলা হবে যে এই দুই গ্রুপ, বিবাদমান দুই গ্রুপ মামলা করে এটা সেটেল করছে নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মধ্যে দেওয়া। দিস ইজ দি ডকুমেন্ট
এটা যখন কোর্টে সাবমিট করবে তখন কোর্ট সেটা নিশ্চয়ই। আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম আপনার কাছে, আপনাদের কোন ব্যাংকের কোন শাখা থেকে আপনারা এই ঋণটি গ্রহণ করেছিলেন? এইটা সম্ভবত ওই আগ্রাবাদ শাখা বলে মনে হচ্ছে, আমার এই মুহূর্তে তো আমার কাছে ফাইল নেই। এই ঋণের ব্যাপারে যখন তাদের সাথে কথাবার্তা হয়েছিল, তাদের এমডি সানোয়ারা গ্রুপের এমডি এবং ব্যাংকের এমডির সাথে একটা মেমোরেন্ডাম স্বাক্ষরিত হয়েছিল। সে স্বাক্ষরিত হয়েছিল 28/8/2018। সেখানে তারা অনেক সুদের ব্যাপারে তারা আলাপ করেছে, কারণ এখানে প্রিন্সিপাল এবং সুদ যে বেশি আরোপ হয়েছে সেই কথাগুলির প্রেক্ষিতে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এইভাবে আসছিল যে তারা টোটাল ডিলটা 16 কোটি টাকাতে সেটেল করবে এবং এর মধ্যে 1 কোটি টাকা তারা প্রথম ডাউন পেমেন্ট দিবে। দেখা যাচ্ছে যে তারা 50 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে দিয়েছে। এর মধ্যে তারা আবার তারা মানে আপনার ক্লায়েন্ট যারা, তারা মানে বলতে আপনার ক্লায়েন্ট যারা, জি ব্যাংক তারপরে হলো কি ব্যাংক 50 লক্ষ টাকা দিয়ে ওই এগ্রিমেন্টের পারফরমেন্সও করেছে। পরবর্তী দেখা যায় তারা আবার বলেছে, ব্যাংক বললো যে না আমাদেরকে 19 কোটি টাকা দিতে হবে এবং ইতিমধ্যে ওই ব্যাংক মামলাও করে দিয়েছে। তো মামলা এখন চলমান, মামলার প্রক্রিয়া হবে, মামলার এখনো ডিক্রি হয় নাই। তো মামলার ডিক্রি হওয়ার আগে বা মামলার ডিক্রি হওয়ার আগে তো ব্যাংক যে কাজটা করেছে এটা তো একটি ব্যাংকিং ইনস্টিটিউশনের পক্ষে শোভনীয় কাজ নয়। কারণ কখনো কোনো ব্যাংক, এই ব্যাংক না, ব্যাংক এশিয়া না, কোনো ব্যাংক এটা তার গ্রাহকের বাড়িতে গিয়ে তাকে হামলা করে মাইক দিয়ে তাকে মাইকিং করে এইভাবে তাকে অপমান করার কোনো সুযোগ নাই। যদি যে কোনো বড় বার্ষিক খেলাপি হইলে ব্যাংকের যদি ডিক্রি হয়, সেই ডিক্রির ক্ষেত্রেও এই যদি বন্ধকি সম্পত্তি থাকে সে বন্ধকি সম্পত্তির বিষয়েও কোর্টের পরোয়ানা যাইতে হবে। কোর্ট পরোয়ানা দিলে কোর্টের নাজির গিয়ে সেখানে বলতে পারে যে তারা দৌড় শহরত নিয়ে যে এই জায়গাটা আমরা আইনের অনেকগুলি বিধান রয়েছে এবং আইনের অনেকগুলি স্তর রয়েছে, সেই স্তর পার হবার আগে ব্যাংক গিয়েছে বলে আপনারা মনে করছেন। আমি একটুখানি, আপনি তো নির্বাচিত প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাহেব, আপনার কাছে একটুখানি আসি। এই যে আমরা এখন ঋণ আদায় নিয়ে কথা বলছিলাম, কিন্তু বাংলাদেশ থেকে তো প্রচুর অর্থকড়ি বিদেশ চলে যাচ্ছে। অভিযোগ তো কিন্তু এক ধরনের জনপ্রতিনিধিদের কাছেও যেমন রয়েছে, আবার দেখা যায় ব্যবসায়ীরাও সেটা করছে। এটা আমি প্রথম থেকে যদি আসি, আমাদের যে অর্থ মন্ত্রণালয় আছে তাদের কিছু ফাঁক ফোকর আছে, সেই দিক দিয়ে কিন্তু আমাদের বিদেশে অর্থ চলে যায়। আপনি দেখবেন আমাদের দেশে যে রডের ওয়েস্টেজ যেটা বিদেশ থেকে আনা হয় সেটা প্রায় 300 থেকে $350 দিয়ে নিয়ে আসা যায়, অথচ এই রড কিন্তু আমরা যদি বিদেশ থেকে নিয়ে আসি তাহলে হয়তো বা $250 কিন্তু বাংলাদেশে ঢুকাইতে পারছি। সেই হিসাবে তারা ওয়েস্টেজ বলে আমাদের দেশের লেবার এবং কিন্তু আমাদের দেশে গ্যাস কিন্তু তারা জিরো করছে। এতে আমাদের হাজার হাজার কোটিটা কিন্তু বাইরে ডলার হিসাবে পাচার হয়ে যাচ্ছে, এটা একটা জিনিস। আর আমাদের দেশে মাননীয় পার্লামেন্ট মেম্বার আছে, তাদের দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকে কীভাবে চেক দেওয়া যায়। 10 জন বা 3 জন যদি টিম করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ওই টিম কী করছে সেটা যদি একটা জবাবদিহিতে আনা যেত তাহলে কিন্তু এই ধরনের আজকে কিন্তু ব্যাংকের কেলেঙ্কারি হতো না। আজকে 500 টাকা 5000 টাকা আপনি ধরছেন তাকে চোর বলছেন, কিন্তু যিনি 5000 1000 কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছে সে হচ্ছে একজন যে কোনো একটা সে আদালতে বা অন্যায় একটা সে কোনোভাবে নিচ্ছে। এখানে আদালত, হাইকোর্ট বা অন্য আদালতে গিয়ে তারা স্টে নিচ্ছে, সময় নিচ্ছে, একটা কৌশল। আমি মনে করি যে আজকের যে দৃশ্য এটা একটা কৌশলও হতে পারে। অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার জন্য তাকে অনেক সময় আদালতে ঢুকিয়ে দেওয়া হয়, সেই হিসাবে আদালতে দিলে সে অনেক সময় নেয়, সময় নিয়ে যেই পুঁজিটা সে নিয়েছে এই পুঁজি দিয়ে সে লাভ করে কিন্তু তাতে একটা অংশ সে ব্যাংকে দেয় আর কিছুটা অংশ সে আদালতে এখানে ব্যয় করে। এতে কিন্তু মূল যে ধন আমাদের অর্থনীতির যেটা ডলার এবং আমাদের হাজার হাজার কোটি টাকা যেটা লোকসান হচ্ছে সেটা কিন্তু ভর্তুকি হিসেবে আসছে। আর যেহেতু আমাদের ব্যাংকে জনগণের টাকা, এই টাকা দেখা যাচ্ছে ছোটো টাকা হলে কিন্তু একজন মুদি দোকানদার যদি সে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা নেয় বা একটা ছোটো বাড়িঘর কিন্তু তারা দিচ্ছে, কিন্তু তারা যখন একটা টিমকে 1000 2000 5000 10,000 কোটি টাকা দেয় ওই সময় কিন্তু আপনি শুনবেন না কোন ইন্ডাস্ট্রিকে দিচ্ছে। অবশ্যই ব্যাংক যেটা আমাদের 96 সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরকার এসে যখন ব্যাংক প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছে তখন কিন্তু আমাদের দেশের মানুষটাই কিন্তু ইন্ডাস্ট্রি করা শুরু করেছে। এটা একটা খুব বড় পজিটিভ। এই পজিটিভের মধ্যে এখন দেখবেন অনেক সময় যারা অপরাধীরা আছে তারা ব্যাংকের ছত্রছায়ায় তারা বাইরে টাকাটা পার করে দিচ্ছে। যখন দেখা যায় তারা 100 কোটি টাকার প্রজেক্ট দিচ্ছে, আসলে কিন্তু সরজমিনে সেই প্রজেক্টে 100 কোটি টাকা না, হয়তো বা 10-15 কোটি টাকার প্রজেক্ট। তারা টাকাটা নিয়ে নিজেরা কয়দিন পরে কিস্তি দেয় না, কিস্তি না দিয়ে তারা একটা টেকনিকে ব্যাংকের একটা গ্রুপকে নিয়ে, সবাই না একটা গ্রুপকে নিয়ে তারা নিজেরাই মামলা তৈরি করে। মামলা তৈরি করে দিলে এই যে মূলধন জনগণের টাকাটা তখন কিন্তু আটকে যায়। মানুষ তখন রাজনীতি ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তিকে যখন সুপারিশ করে আর বুঝে না বুঝে কিছু রাজনীতি ব্যক্তিরা সেটা মধ্যে সুপারিশের মধ্যে ঝাঁপিয়ে গিয়ে পড়ে। এই ঝাঁপিয়ে পড়ার কারণে
এই অন্যায়কারীরা, অপরাধকারীরা অনেক সময় ব্যাংকের থেকে নিশ্চয়ই, টাকা নিশ্চয়ই। আমরা লুটপাট আমরা করে আমরা সাহস এই পায়। আলোচনাটা এখানে শেষ করতে চাই এই কারণের জন্য যে আমরা আগেই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনে 46তম প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন বলা চলে জো বাইডেন, তাকে নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলবার জন্য আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগ করে নিচ্ছি, আমাদের অনলাইনে যুক্ত করে নিচ্ছি জো বাইডেনের বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মিস আনিকা রহমানকে। মিস আনিকা রহমান কি আমাদের সাথে আছেন? মিস আনিকা রহমানকে আমরা যুক্ত করুন এবং একই সাথে আমেরিকার কুইনিপেক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়ামত এলাহিকেও কিন্তু আমরা যুক্ত করে নিতে চাই এই আলোচনার যুক্ত থাকবার জন্য। আমরা অ্যাডভোকেট শফিকুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা মনে হয় অ্যাডভোকেট শফিকুর রহমানকে আমাদের এই সংযোগ থেকে আমরা তাকে ছেড়ে দিতে পারি। আমরা কথা বলবো আমেরিকার নির্বাচন নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। আমি আমাদের আজকের ডক্টর জামাল উদ্দিন হামিদ আপনার সাথেই প্রথমে আলোচনাটা সূত্রপাত করতে চাই এবং দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের কাছে আসবো। সেটি হচ্ছে সর্বশেষ অবস্থা নিশ্চয়ই আমরা দেখেছি, আমাদের মোবাইলে মেসেজে দেখেছি যে 46তম প্রেসিডেন্ট জো বাইডেন হতে যাচ্ছে। তো এই যে এত নাটকীয়তা, এত শঙ্কা, সব কিছু মিলিয়ে আপনি নির্বাচনটাকে কীভাবে দেখছেন যদি সংক্ষেপে একটু বলেন, তারপরে আমরা যুক্তরাষ্ট্রের সেই দুই অতিথির কাছে যাব। দিস ইজ এ পার্ট অফ পলিটিক্স এবং সেটা আপনার ধরেন এই ইলেকশনটা এবারকার এই ইলেকশনটা ইট ইজ এ মানে 1908 সালে নাকি এরকম একটা হয়েছিল। এরপরে দিস ইজ 112 বছর পরে এখন আপনার যে ইলেকশনটা হলো এটা একটা দেখার মতন। এবং সেই ইলেকশনে যত রকমের নাটকীয়তা, যত কিছু, এভরিথিং ইজ এ পার্ট অফ পলিটিক্স। এবং সেখানে আপনার ধরেন যে প্রথম নির্বাচনে যে আমাদের দেশে যারা ডেমোক্রেটদেরকে সাপোর্ট করে হতাশ হয়ে গেছে রেজাল্ট দেখে। তারপরে এরকম আলাপ হচ্ছিল, তারপর বলা হলো যে 10 কোটি পোস্টাল ভোট হয়েছে এবং সেটা পোস্টাল ভোট কারা দেয় এটা যদি মানে গভীরে ঢুকেন তখন দেখবেন যে যেই লোকটা আমেরিকাতে গরিব, কষ্ট করে চলে, সে মনে করছে যে ভোটের দিন আমি কাজ করব, এই জন্য আমি আগে ভোটটা দিই। এবং ভোটটা কাকে দিব সে তার সিস্টেমের উপরে তার একটা মানে বিতৃষ্ণা এসে গেছে, আসার কারণে সে কিন্তু রিটার্ন ডকুমেন্টারি ভোটটা দিয়ে দিছে। এবং এটার পরিমাণ যখন বাড়ে তাহলে বুঝতে হবে যে মানুষের ফ্রাস্ট্রেশন বেশি, এবং কাকে ভোট দিবে হি ওয়াজ নট শিওর যে সে দিতে পারবে কি পারবে না, এই জন্য আগেভাগে দিয়ে দিয়েছে। এবং এটার শেষ রেজাল্ট হলো যে যখন ভোট গণনা আরম্ভ হলো ওইটা প্রথম দিকে তো মানে আপনার টার্মিনাল, কিন্তু পরের দিকে যখন ওই যে পোস্টাল ভোটের দেখা গেছে যে আমরা বিভিন্ন টেলিভিশনের নিউজগুলো দেখলাম, চ্যানেলগুলো, ওরা বলতেছে যে এই পোস্টাল ভোটের 70% বাইডেন পাবে। তখন আমরা এখানকার লোকজন মানে মানে একটা নিশ্চিন্ত হলো যে না, ঠিক আছে, আমরা এই আলোচনায় ফিরবো। মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনি রয়েছেন, ভোট নিয়ে কথা বলছি, আপনিও নির্বাচিত হয়েছেন। আমি আনিকা রহমান আপনার কাছে যদি প্রথমে একটু আসতে চাই, আপনি তো জো বাইডেনের বাংলাদেশের ন্যাশনাল কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের দেওয়া ভাষণকে মিথ্যাচার বলা হয়েছে, কয়েকটি চ্যানেল সেই ভাষণকে বন্ধ করে দিয়েছে। আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি সরাসরি ডেমোক্র্যাটদের পক্ষে আপনি কাজ করেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি মিথ্যাচার করেছে বলে আপনার কাছে মনে হয়েছে? আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। তো সত্যি ট্রাম্পে হেরে যাচ্ছে যে মানে একটু কষ্ট হচ্ছে হজম করতে। তো উনি বিভিন্ন জায়গায় বলছে যে মেল ইন ব্যালট হারভেস্টিং করা হচ্ছে, ফ্রড করা হচ্ছে, মানুষের নভেম্বর 3 পরে ভোট করছে, বা কোনোটাই সত্যি না। ওনার কোনো কাছে এভিডেন্স নাই, কোনো ক্লেমের জন্য কোনো প্রুফ নাই। উনি চাচ্ছে বিভিন্ন কেস বানাতে, ডিলে করতে, যে যদি বাইডেনকে যদি প্রেসিডেন্সি যদি ক্লেম না করতে পারে। জি জি, আমি ডক্টর নিয়ামত আলী আপনার কাছ থেকে একটু আসি, যে মিস আনিকা যেটি বললেন যে তিনি নানাভাবে যে অসত্য কথা বলছেন, তো এই যে ডোনাল্ড ট্রাম্পের যে অসত্য কথাগুলো বা গত কয়েকদিন থেকে, বিশেষ করে নির্বাচনের পূর্ববর্তী কিছুদিন আগ থেকে এই আজকের দিন পর্যন্ত, আপনি তার যে বক্তব্য, তার মন্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন? আমি দেখছি ওনার ক্লেমগুলো, আই এম টকিং উইথ ডক্টর এলাহি। ডক্টর এলাহি, আপনি আপনার মন্তব্য করবেন একটু। ধন্যবাদ কিরণকে আবারও আমাকে মুক্ত মত অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। আসলে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন আমেরিকার জন্য, বিশ্ববাসীর জন্য। আমরা জালিমের জুলুম থেকে মুক্তি পেয়েছি
এবং এই যে মিথ্যাচারের কথা কিরণ আমাকে যেটা জিজ্ঞেস করলো, এর উত্তর দেওয়ার কষ্টকর, কারণ ট্রাম্প এই লোকটা ডিএনএতে, প্রতিটা ডিএনএতে তার মিথ্যাচার, প্রতিটা ডিএনএতে তার শয়তানি মনোবৃত্তি, তার মিথ্যার ইতিহাস এত দীর্ঘ যেগুলো মানে এত অল্প সময় বলা সম্ভব না। সে প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচনের 1 মাস আগে থাকতেই সে পায়তারা শুরু করেছে কেমন করে সে নির্বাচন বানচাল করবে। সে তার সমর্থকদেরকে বলেছে তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়, এবং ডেমোক্রেটরা যারা বেশিরভাগ মেইল ইন ব্যালটে আগেই ভোট দিয়েছে, সে চেষ্টা করেছে পোস্ট অফিসে এই মেইল ডেলিভারি বন্ধ করার, তাদের বাজেট কমিয়ে দিয়েছে, মানুষকে ভয়ভীতি দেখিয়েছে, এবং মানুষ যখন ভোট গণনা শুরু করেছে তখন সে পুরো প্রসেসটাকে সে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করেছে। এই লোকটি অস্থি মজ্জাগতভাবে মিথ্যাবাদী, তার পুরো মানে শরীরের প্রতি একটা রন্ধ্রে রন্ধ্রে তার মিথ্যা। জি জি শুনলাম। আমি একটু আনিকা আপনার কাছে যদি একটু আসি, তারপরে আমরা স্টুডিওতে আমাদের অতিথিরা আছে তারা আপনার সাথে আলোচনায় যুক্ত হবেন। আনিকা, ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের সাথে ভোট করেছেন এবং ডক্টর নিয়ামত এলাহি বললেন যে তার রন্ধে রন্ধে অসত্য এবং তিনি একটা সৎ ব্যক্তি হিসেবে চিহ্নিত করলেন না। তারপরেও কী কারণের জন্য তিনি এত ভোট পেলেন এবং তার জনপ্রিয়তা তো একেবারেই আপনাদের যে প্রার্থী জো বাইডেনের খুব কাছাকাছি ছিল, সেই ম্যাজিকটি কী ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে? সত্যি ট্রাম্প বলতে গেলে এবার ওনার কিন্তু এবার সাদা ভোট কমে গিয়েছে, আরো হিসপ্যানিক ভোট কিন্তু আরো পেয়েছে। এই কারণটা হচ্ছে অনেকগুলা বলবেন যে মাইনরিটিসরা ভয় পাচ্ছে যে ট্রাম্পে ফ্রেম করছে যে বাইডেন সোশ্যালিজম শুরু করবে, ওদের নিজের দেশদের হিস্ট্রি থেকে ওরা ভয় পাচ্ছে যে এই দেশটা সোশ্যালিজম হয়ে যাবে। ওই কারণে ওই রেডিরেক্টের কারণে ট্রাম্পে অনেকগুলো ভোট পেয়েছে। আর ট্রাম্পে অনেকগুলো মিসইনফরমেশন ডিসইনফরমেশনও স্প্রেড করা হচ্ছে ডেমোক্র্যাটদের ব্যাপারে। আর আপনি চিন্তা করেন রিপ্রেজেন্টেটিভ যারা থাকে লোকাল ইলেকশন দাঁড়াচ্ছে, ওদেরকে নিয়ে ওদেরকে বেস করে ওরা ভোট দিচ্ছে ট্রাম্পকে, বা বেশিরভাগই ভোট খুবই কম পেয়েছে এবার সারাদের থেকে ওনার রেডিরেক্ট কারণে। জি, তো সেই অবস্থার প্রেক্ষাপটে এখন যে আমেরিকার রাজনীতি কি আসলে বিভক্তের রাজনীতিতে চলে গিয়েছে কিনা, এই যে এক ধরনের মার মুখোমুখি অবস্থা, দুই পক্ষই কিন্তু মুখোমুখি মনে হচ্ছে, তো আপনার কাছে কি মনে হয় যে সেই রাজনীতি কি আমাদের তৃতীয় বিশ্বের রাজনীতির দিকে যাচ্ছে কিনা, সেরকম অবস্থার দিকে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি চলে যাচ্ছে কিনা? আসলে সত্যি এটা একটা খুব ইম্পর্টেন্ট কনভারসেশন আসতে হবে। অনেকগুলো ডেমোক্রেটস চিন্তাই করতে পারে না যে এত কাছাকাছি হবে, অনেকগুলো রিপাবলিকানের মনেও করে না যে বাইডেন জিতার জন্য কোনো সম্ভাব্য আছে। বাট আসলে এটা কনভারসেশন হতে হবে যে এত কাছাকাছি কেন হচ্ছে, এটা মানে বেশিরভাগ আমেরিকান কিন্তু অনেক ডিসএগ্রিমেন্ট আছে, বা বাইডেনের জন্য সেজন্য কিন্তু বাইডেনকে পিক করা হয়েছে যে উনি মডারেট ভোটার্সকে যদি উনি নিতে পারে, কেন উনি চাচ্ছে যে অনেকগুলো লং টাইম কনজারভেটিভ কিন্তু বাইডেনের জন্য পিক করেছে এবার। তো এই কাছাকাছিটা মানে যে আমাদের ডেমোক্র্যাটসদের আর রিপাবলিকানদের একটা কনভারসেশন হতে হবে, আজকে কম্প্রোমাইজে আসতে হবে, আর একটা ওদের কাছে ওদের সাথে কনভারসেশন আসতে হবে কি একসাথে ওরা করতে পারে, কেন অনেক এখন ডিভাইডেড হয়ে যাচ্ছে বিদেশ। জি জি, একটু আপনারা থাকবেন। আমি জনাব জাহাঙ্গীর আলম, আপনি বাংলাদেশের জনপ্রতিনিধি, আমেরিকান নির্বাচন আপনি দেখেছেন। দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন, ডক্টর নিয়ামত এলাহি এবং একই সাথে রয়েছেন মিস আনিকা, যিনি জো বাইডেনের নির্বাচনের সাথে সরাসরি বাংলাদেশিদের পক্ষে তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আপনার কোনো জিজ্ঞাসা বা আলোচনা আছে কিনা এই নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন? না, আমরা একটু যেহেতু মিডিয়ার মাধ্যমে অনেক কিছু শুনেছি এবং যে মিস্টার ট্রাম্প যেভাবে কথাবার্তা বলেছে, আমরা অনেক সময় তাদের কাছে অনেক কিছু শিক্ষণীয় জিনিসটা উপলব্ধি করেছিলাম, কিন্তু তাদের এই মিথ্যাচারণ এবং তাদের যে ধর্মীয় একক্রমে পেশি শক্তি হিসেবে করা, অর্থনৈতিক হিসাবে যে তার মানুষকে ছোট করে দেখা, একজন ব্যবসায়ী ব্যক্তি এসে রাজনীতিতে এইভাবে তছনছ করার যেটা অসভ্য জগৎ তৈরি করেছিল ট্রাম্প, সেটা থেকে মানুষ একটা মুক্তি পেয়েছে। আমি মনে করি যিনি নতুন প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেছে তার দ্বারা বিশ্ববাসীর কাছে এবং আমরা বাংলারই যারা আছি এবং বাংলাদেশের মানুষ ওই সব জায়গায় আমেরিকা যারা বসবাস করছে তারা যেন একটা শৃঙ্খলার মধ্যে থাকে। এবং আমরা দেখেছি অনেক সময় মানবাধিকার নিয়ে আমেরিকারা কথা বলে, তারা অনেক ধরনের জ্ঞান দেওয়ার করতে চেষ্টা করেছে কিন্তু আমাদের দেশে এবং ছোট ছোট দেশগুলোকে, কিন্তু তাদের বাস্তবমুখী এবং আজকেও আমরা দেখেছি তাদের দেশের মধ্যে বিভিন্ন শহরের প্রত্যেকটি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান তারা তালা দিয়েছে। কেন? যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের মধ্যে হানাহানি হতে পারে, সভ্যতার নাম দিয়ে যেন তারা অসভ্যতা শুরু করেছিল। এবং তাদের সর্বোচ্চ ব্যক্তি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার মধ্যে যদি সেই সভ্যতা না থাকে তাহলে তারা জাতিগতভাবে মানুষকে অপমানিত করতে পারে। সেজন্য আমরা মনে করি একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনের মাধ্যমে যেন ভালো কিছু শিখতে পারে এবং আমাদের এই ছোট দেশগুলোর উপর যেন তারা যেন অন্যায় না চাপিয়ে দেয়, যেটা সত্য সেটা সত্যর পক্ষে থাকে। যেমন আমাদের দেশে যেমন রোহিঙ্গাদের নিয়ে একটা সমস্যা, সেখানে কিন্তু তারা অনেক সময় কথা বলছে না, কিন্তু আবার দেখা গেছে
অনেক সময় মুসলমান দেশগুলোর মধ্যে তারা বোম মারছে, অনেক ধরনের তারা থ্রেট দিচ্ছে, সেগুলো যেন না করে একটা সভ্যতার মধ্যে যেন তারা শাসন ব্যবস্থায় আছে। আমরা চাই সারা পৃথিবীর সাথে একটা বন্ধুত্ব রেখে আমরা চলতে চাই। সেই হিসেবে যারা আমাদের বাঙালিরা আছে, বন্ধুরা আছে, তারাও ওই নির্বাচন নিয়ে দেখছে এবং আমাদের দেশে কিভাবে সম্পর্ক করা যায় সেটাও যেন খেয়াল রাখে। এবং আমরা মনে করি তাদের পরিবেশ পরিস্থিতিটা আমাদের দেশের মানুষের বাস্তবটা যদি তারা বলতে পারে আরো, তাহলে আমাদের দেশের গণতন্ত্রের জন্য একটু ভালো কিছু। নিশ্চয়ই। আমি মিস আনিকা আপনার কাছে যদি আবার একটুখানি আসি, আমি একটু পরিচয় করিয়ে দিয়েছিলাম, তবু একটু বলে রাখি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের তিনি জনপ্রতিনিধি, মেয়র নির্বাচিত হয়েছেন। তো তিনি যেটি বললেন যে মুসলিম রাষ্ট্রের প্রতি এক ধরনের হামলা, আবার আমাদের মতো ছোট ছোট দেশগুলোতে মানবাধিকারের নামে আমাদের দেশগুলিকে একটা প্রেশার তৈরি করা। তো জো বাইডেন নির্বাচিত হয়েছেন, তিনি বলছেন যে তিনি সাধারণ না, তিনি কালারও না, লালও না, তিনি সবার আমেরিকানদের। কিন্তু তিনি সারা বিশ্বের হতে পারবেন কিনা, তিনি সমগ্র মানবতাবাদী মানুষের হতে পারবেন কিনা, যে সমালোচনাগুলো ইতিপূর্বে আমেরিকান প্রেসিডেন্টদেরকে নিয়েছিল, নট অনলি দ্য ট্রাম্প, পূর্বের প্রেসিডেন্টরাও কিন্তু এক ধরনের এই যে আমাদের ইসলামিক শক্তির বিরুদ্ধে কিন্তু তারা অনেক সময় তাদের নানা রকম বিবৃতি তাদের দিয়েছেন, তারা অন্যায় আচরণের করেছেন বলে আমরা মুসলিম বিশ্বের মানুষ মনে করি। আপনি কি মনে করেন জো বাইডেনের আচরণ কি হতে পারে? আমি বলি, আপনি যেটা বলছেন সেটা বাইডেন প্রমিস করে, জিতার আগেও প্রমিস করছে উনি রেড স্টেটের জন্য সাপোর্টার না, উনি ব্লু স্টেটের জন্য সাপোর্ট, উনি ইউনাইটেড স্টেটসের জন্য সবাইকে রিপ্রেজেন্ট করবে আমেরিকায়। আর যখন মুসলমানদের কথা আসে, এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি একটা মুসলমান হিসাবে আর বাংলাদেশ আর আমেরিকায় ও মুসলমান অনেক সাপোর্ট পেয়েছে, মুসলিমস ফর বাইডেন অনেক সাপোর্ট, অনেক ক্যাম্পেইনিং করা হচ্ছে। আর উনি প্রমিস করেছে যে ওনার ক্যাম্পেইন, ওনার অ্যাডমিনিস্ট্রেশনে মুসলমান অ্যাডভাইজারদেরকে রাখবে, ফরেন পলিসির জন্য মুসলমানদের অ্যাডভাইস নিবে। উনি হি ইজ ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্যাট। যখন কথা বলি মুসলমানদের ব্যাপারে, বাইডেন কিন্তু ভোকাল ছিল, উইগুরদের ব্যাপারে যেসব হচ্ছে মুসলমানদের চায়নাতে, ওটার ব্যাপারে ভোকাল ছিল, রোহিঙ্গাদের ব্যাপারে ভোকাল ছিল। তো উনি জানে আমার মুসলমান যারা ওদেরকে ভোট দিয়েছে ওনাকে অ্যাকাউন্টেবল রাখবো, আমরা আশা করতেছি উনি মুসলমান দেশে কোনো ক্ষতি করবে না আর সাহায্য করবে। আর যখন আমরা লকডাউনের কথা বলি, জায়গাটাকে বন্ধ হচ্ছে, সেজন্য কিন্তু আমরা দেখতেছি এখন খুব একটা পার্থক্য। 4 বছর আমাদের অভ্যাস হয়ে গেছে এক ধরনের একটা মানে রেডিরেক দেখা, এখন আমরা খুব একটা প্রেসিডেন্সিয়াল একটা প্রেসিডেন্টকে দেখতেছি। বাইডেনের পার্থক্য আছে, যেভাবে কথা বলে, যেভাবে আমাদের কম থাকতে বলছে। তো যখন ট্রাম্প এখন এরকম বলে যে ফেক রেজাল্ট হচ্ছে, বানানো হচ্ছে, এটা একটা এক ধরনের একটা ভায়োলেন্স ক্রিয়েট করতে পারে। বাট আপাতত সবকিছু ঠিক আছে, কারণ বেশিরভাগ ফক্স নিউজ হিসাবেও ডেকে ফেলছে যে বাইডেন জিতে গেছে। জি, আপনার কাছে আবার আসবো। আমি ডক্টর এলাহি আপনার কাছে আসি। ডক্টর জামাল উদ্দিন আহমেদও আছেন, তিনি আপনার সাথে হয়তো কোনো প্রশ্ন যোগ করবেন। যেটি আমরা মুসলিম বিশ্বের কথা বলছিলাম, যেটি মিস আনিকা যেটি বললেন যে আসলে তিনি মুসলমানদের প্রতি কোনো রকম অন্যায় বা মুসলিম বিশ্বের প্রতি কোনো রকম অন্যায় করবেন না বলে তিনি নির্বাচনের পূর্বে কিন্তু কথা দিয়েছেন। তাছাড়াও যে বিভাজনের রাজনীতি, সে রাজনীতি তিনি সরে আসবেন বলে মনে করা হচ্ছে। তো আপনি এর বিশ্লেষণটা কীভাবে করছেন, কীভাবে দেখছেন? আমি আনিকা রহমানের সাথে একমত এবং আমি অত্যন্ত আশাবাদী যে জো বাইডেন মুসলমানদের সাথে ভালো আচরণ করবে, মুসলমান দেশগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং প্যালেস্টাইন ইসরায়েল যে সমস্যা, সেই সমস্যার সমাধানে আরো ব্যালেন্স ভূমিকা পালন করবে। প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন রাসূলুল্লাহর হাদিস উদ্ধৃতি করে ক্যাম্পেইন করেছে। তার ভোট কমে যেতে পারে রাসূলুল্লাহকে উদ্ধৃতি করলে, সেটা জেনেও উনি হাদিস উদ্ধৃতি করে ক্যাম্পেইন করেছে। এতেই বোঝা যায় যে ওনার চারিত্রিক মনোবল কত দৃঢ়। উনি মুসলমানদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এবং আমরা যদি তার জীবন ইতিহাস দেখি, উনি এসেছেন ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে, কষ্ট করে বড় হয়েছেন। উনি যখন সেনেটর ছিলেন, 100 জন সেনেটরের মধ্যে উনি ছিলেন একমাত্র যিনি মিলিয়নিয়ার না। উনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝেন, অন্যান্য ধরনের মানুষের সমবেদনার উনি সবসময় উনি সমবেদনা দেখিয়েছেন। তাই আমি অত্যন্ত আশাবাদী আমেরিকার ভবিষ্যৎ নিয়ে এবং বিশ্বের ভবিষ্যৎ নিয়ে। জি, আপনারা আমাদের যুক্ত থাকবেন। একটা কথা বলতে ভুলে গেছি যে প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন কিন্তু প্রমিস করেছে ওনার প্রথম দিনে কিন্তু উনি মুসলিম ব্যান রিপিল করবে, ওটা তুলে ফেলবে। জি জি জি, নিশ্চয়ই। ডক্টর জামাল উদ্দিন একটুখানি যুক্ত করবেন যে আমরা যে আলোচনাটা করলাম, দুজন প্রবাসী বাংলাদেশি যারা আমেরিকা অবস্থান করছেন, আনিকা রহমান এবং ডক্টর নিয়ামত আলাহির সাথে, আপনি কিভাবে ভাবছেন যে বাইডেনের পরবর্তী কর্মপন্থাগুলি কি হতে পারে? দেখুন, আপনার ট্রাম্পের ব্যাপারে আসেন, হিজ বিহেভিয়ার, অ্যাটিটিউড, রানিং দি অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স, এভরিথিং ইজ আন-আমেরিকান। আমেরিকান ডেমোক্রেসির সাথে যায় না। আব্রাহাম লিঙ্কনের যে মানে আপনার বাণী, সেটার সাথে যায় না। ওই দেশের যে ডেমোক্রেটিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের সাথে সে যায় না। হি বিহেভস লাইক এ হিটলার, আইকম্যান, আর
মানে আপনার আরও যারা আছে তার যে এরকম ব্যবহার তার, তো সেই ক্ষেত্রে জো বাইডেন ইজ এ হি অ্যান্ড অ্যাট দি সেম টাইম হি ইজ নট এ পলিটিশিয়ান, ইউ উইল হ্যাভ টু এগ্রি, বিকজ রিপাবলিকান যে অনেকের আমরা ইন্টারভিউ দেখেছি টেলিভিশনে, নোবডি সাপোর্টস হিম, বলতেছে যে হি ক্যানট সে যে ইলেকশনে ভায়োলেন্সের জন্য কোর্টে যাইয়া করা, তাকে বহু লোকে বুঝাইছে, বোঝানোর পরে এখন সে সারেন্ডার করতেছে যে আস্তে আস্তে যে এই লাইনে আমার যাইতে হবে, ডেমোক্রেসি ইজ দি হাইয়েস্ট, এই ডেমোক্রেসি ভ্যালুর উপরে আমেরিকাতে আর কিছু নাই, এখানে কোনো মার্শাল ল হবে না, কোনো কিছু হবে না, সুতরাং জরুরি আইনও হবে না, সুতরাং ওই চিন্তা বাদ দিয়ে ডেমোক্রেটিক পথে আসছে শেষ পর্যন্ত, বিকজ হি ওয়াজ নট এ পলিটিশিয়ান। আসছে কি ডেমোক্রেটিক পথে এখনো? অবশ্যই আসতে হবে, হি উইল বি থ্রোন আউট, বিকজ তার যদি সংগঠন থাকতো, তাহলে আপনার তার যে বিভিন্ন ইউনিটগুলো আছে, এই যে ব্যালটে যে পোস্টাল ব্যালটে যে ভোটগুলো আসছে, এগুলা কেন জো বাইডেনের পক্ষে গেছে মোর দ্যান 70%? ওয়াই? বিকজ এরা দুর্বল প্রকৃতির লোক, এরা মনে করছে যে আমি ভোট দিতে গেলে আমার মারতে পারে, ভোট কেন্দ্রে আমি যাবো না যাইয়া আমি চিঠি আকারে 15 দিন আগে ভোট দিয়ে দিছি, তার মানে হি মেড হিম সিকিউর যে আমি এটা দিয়ে দিলাম, এবং সেই রেজাল্ট আমরা এস্টিমেট করি। অনেকের সাথে আমার সাথে এখানে কথা হয়েছে, ওনারা যখন বললেন যে ভাই আমরা তো দেখি ডেমোক্রেটদের অবস্থা খারাপ, আমি বলি যে এটা খারাপ হবে না, কেমনে? বলে যে এই যে 10 কোটি ভোটার আপনার আগাম ভোট পোস্টাল আসছে, এই পোস্টালে দেখব মেজরিটি উনি পাবে। এবং অন্যদিকে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জো বাইডেনের বাংলাদেশের ন্যাশনাল কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর বাংলাদেশিদের আনিকা রহমান এবং আমেরিকান কুইনিপেক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামত এলাহি, তারা দুজন রয়েছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত। আমরা কথা বলছিলাম ট্রাম্প এবং জো বাইডেনের যে নির্বাচন নিয়ে, এবং দেখলাম যে স্টুডিও থেকে আরম্ভ করে যারা অনলাইনে রয়েছেন প্রত্যেকেই ট্রাম্পের সমালোচনায় একেবারেই মুখরিত হয়ে উঠেছেন। আমি একটু ডক্টর এলাহি আপনার কাছে যদি আসি, ট্রাম্প যেটি বলেছেন সেটি বলছেন যে তিনি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন, তো সেই আইনি লড়াইয়ের কি অবস্থা, এবং সর্বশেষ ভোট যেটি আমরা এখনও সিএনএন বিবিসির সামনে আমরা নেই, আপনি কতখানি কি অবস্থা দেখতে পাচ্ছেন? সর্বশেষ তথ্য অনুযায়ী বাইডেন ট্রাম্পের চেয়ে প্রায় 4.5 মিলিয়ন, প্রায় 45 লক্ষ পপুলার ভোটে এগিয়ে আছেন। এবং আমরা যদি ইলেকটোরাল কলেজে দেখি, এখন পর্যন্ত 47 স্টেটের ফলাফল চলে এসেছে। জো বাইডেন পেয়েছে 283টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে ট্রাম্প পেয়েছে 214। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন 270টি ইলেকটোরাল কলেজ ভোট, এবং যে বাকি 3টি স্টেটে এখনো গণনা চলছে, 3টিতেই বাইডেন এগিয়ে আছে। যদি সে হেরেও যায়, এরপরেও সে অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছে, কেননা সে 200। একটিতে ট্রাম্প এগিয়ে ছিল না, একটিতে ট্রাম্প এগিয়ে থাকবার দেখেছি আমরা, সেটি নর্থ ক্যারোলিনাতে সে এগিয়ে আছে, কিন্তু নেভাডা, অ্যারিজোনা এবং জর্জিয়া, নেভাডাতে বাইডেন এগিয়ে আছে 22,500 ভোটে, অ্যারিজোনাতে 21,000-এরও বেশি ভোটে, এবং জর্জিয়াতে 7,500 ভোটে। জর্জিয়াতে সম্ভবত রিকাউন্ট হবে, কেননা দুজনের ডিফারেন্স খুবই কম, মাত্র 0.1%, যে 0.5%-এর কম হলে অটোমেটিক রিকাউন্ট হয়, সুতরাং রিকাউন্ট হবে। কিন্তু বাকি দুটোতে মোটামুটি এটা সুনিশ্চিত যে বাইডেন জিতবে, কিন্তু যদি সে হেরেও যায় এরপরে সে প্রেসিডেন্ট নির্বাচিত। কিন্তু ট্রাম্প যে আইনি লড়াইয়ের কথা বলছেন, সেটি কি কারণে সেই আইনি লড়াইয়ের কথা এখনো তিনি বলছেন? আমার মনে হয় না আইনি লড়াইয়ে সে কোনো সুবিধা করতে পারবে, কেননা সে সব ভিত্তিহীন অভিযোগ আনছে, কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই। এবং আমার মনে হয় আমেরিকার যে সুপ্রিম কোর্ট, দে উইল থ্রো আউট দ্য কেস। অলরেডি বিভিন্ন আইনি লড়াইয়ে সে চেষ্টা করেছিল, অনেক স্টেট কোর্ট তার কেস নেয়নি, এবং আমার মনে হয় না আইনি লড়াইয়ে কোনো সুবিধা হবে। জি, অনেকে একটু আপনাকে যদি আসি, ট্রাম্প কিন্তু বলেছিল যে তিনি হোয়াইট হাউস ছাড়বেন না, তো এই ধরনের পরিস্থিতিতে তিনি আসলে হোয়াইট হাউস ছাড়বেন কিনা, বা যদি নাই ছাড়েন তাহলে কি হতে পারে? এরকম হোয়াইট হাউস ছাড়বেন এরকম কোনো ওটা হতে পারে না। জানুয়ারি 20 তারিখ ইনঅগ্রেশন হবে, ওনাকে খালি করতে হবে। আর আসলে এখানে উনি যে পর্যায়ে আছে এখন, ওনাকে কোনো রিপাবলিকানে কোনো সাপোর্ট দিচ্ছে না, কোনো কংগ্রেস থেকে, সেনেট থেকে, ওনার স্টাফ থেকে কেউ, কোনো ফক্স নিউজ থেকে কেউ ওনাকে সাপোর্ট দিচ্ছে না। উনি এখন ওনার ফ্যামিলির সাথে ঝগড়া করতে পারে, তর্ক করতে পারে, ওর ওনার কোনো অপশন নাই। যখন উনি যেটা বলছে এক্স্যাক্টলি, ওনার কাছে পেনসিলভেনিয়া ছাড়া ওনার কাছে 3টা আরো গ্যারান্টি স্টেটের মতো আছে, যেখানে জর্জিয়া যদি অটোমেটিকলি ডিকাউন্ট হচ্ছে 0.5% কমে কারণে, ওটা ছাড়াও
ওনার কোনো প্যাথওয়ে নাই, উনি বিভিন্ন ল ফেস করতে পারে, বাট হি হ্যাজ নো প্যাথওয়ে। এটা আগের থেকে আমরা জানতাম, আমার ক্যালকুলেশন করা হয়েছিল 5 ব্যাটলগ্রাউন্ড স্টেটে আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি, পেনসিলভেনিয়া ছাড়াও আমরা জিতে যাচ্ছি। তো উনি চেষ্টা করলে মিলিয়নস ডলার্স খরচ করতে পারে ওনার নিজের ইগোর জন্য, নিজের মানে রিলিফের জন্য, বাট কোনো কিছু মানে জানুয়ারি 20 তারিখ উনি চলে যাবে আর বাইডেনকে ঢুকানো হবে ইনঅগুরেশনে। জি, আর আরেকটা বিষয় নাকি আপনার কাছে যে আমি কি জি ডক্টর এলাহি বলুন। জি, আমি একটু অ্যাড করতে চেয়েছিলাম যে আমেরিকার যে সমস্ত ইনস্টিটিউশন আছেন, এফবিআই, সিআইএ, এছাড়া অন্যান্য সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলো, তাদের লয়্যালটি কিন্তু প্রেসিডেন্ট পদটির প্রতি, কোনো ব্যক্তির প্রতি না। সুতরাং 20 জানুয়ারির পরে ট্রাম্পের প্রতি তাদের ন্যূনতম সমর্থন, ন্যূনতম লয়্যালটিও থাকবে না। সুতরাং 20 জানুয়ারি সে এখন থেকে ওই সাপোর্টটা পাচ্ছে সে। বাইডেন কিন্তু আপনার এফবিআই সাপোর্ট পাচ্ছে এখন অলরেডি পাচ্ছে। জি জি জি, আপনাদের দুইজনের কাছে আমার একটা প্রশ্ন, জি সেটা হলো যে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ কি? এই পাগলের আন্ডার থেকে মুক্ত হয়ে কি হবে, কিভাবে তারা ওভারকাম করবে, এটা নিয়ে একটু বলেন তো, আমরা শুনি। শিওর, আমি এটা অত্যন্ত দুঃখজনক যে লিঙ্কনের পার্টির আজকের এই করুণ অবস্থা। রিপাবলিকান পার্টি এখন এক্সট্রিমিস্টদের পার্টি, এটা কনজারভেটিভ নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে কনজারভেটিভ ছিলাম, আমি ইন্ডিপেন্ডেন্ট, আই এম এ রেজিস্টার্ড ইন্ডিপেন্ডেন্ট। আমি ডেমোক্রেটিক পার্টিও করি না, রিপাবলিকান পার্টিও করি না। কিন্তু রিপাবলিকান পার্টি, তারা দে হ্যাভ লস্ট দেয়ার মরাল কম্পাস। এটা হচ্ছে বর্ণবাদীদের পার্টি, এটা হচ্ছে যারা সমাজে বিভাজন তৈরি করে তাদের পার্টি, এটা হচ্ছে গরিবকে শোষণ করার পার্টি, এটা হচ্ছে বিদেশে আক্রমণ করার পার্টি। রিপাবলিকান পার্টি হচ্ছে মানে শিবসেনার মতো, এটা একটা এক্সট্রিমিস্ট, একটা নিওনাৎসি পার্টিতে পরিণত হয়েছে। অত্যন্ত দুঃখজনক, এবং এটা আমেরিকার গণতন্ত্রের জন্য খারাপ। কারণ একটা টু পার্টি সিস্টেমে আমরা চাই দুটো পার্টি, ভালো পার্টি থাকবে। রিপাবলিকান পার্টি যদি এখন তাদের সময় এসেছে আত্মশুদ্ধির, যদি তারা সেটা না করে তাহলে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। জি, আপনারা থাকবেন আমাদের সাথে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেটি আমরা সবসময় দেখি যে আমাদের মুরব্বী রাষ্ট্রগুলো, বিশেষ করে আমেরিকা, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের দেশের মানবাধিকার নিয়ে কথা বলে, কিন্তু সেই দেশে এখন যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? না, এটা আমি তো সারা বিশ্ববাসী যেভাবে দেখছে, আমরা বাংলাদেশের মানুষ সেইভাবে উপলব্ধি করছি। তারা সভ্যতার কথা বলেছিল, আমি আগেই বলেছি, কিন্তু তাদের মধ্যে এই ধরনের ভোট চুরির এবং কিভাবে অন্য দেশ থেকে সম্পদ লুটপাট করার, সেটির মধ্যে কিন্তু মিস্টার ট্রাম্পের সব কিছু আমরা দেখতে পেয়েছি বাস্তবমুখী। সেটা প্রচার মাধ্যমে আসছে এবং আমাদের দেশি বিদেশি যারা ওইখানে কাজ করছেন সবাই কিন্তু সেটা আজকে ধরে ফেলেছে। আর একটা জাতিগতভাবে এখানে প্রচারও আসছে যেখানে সে ভোট আত্মসাৎ করতে পারে, এবং সে দেখেন একজন রাজনীতি ব্যক্তি না হয়েও ব্যবসায়ীতে সে টাকা দিয়ে ওইখানে রাজনীতি কিনে নিয়েছেন। সেই হিসাবে আমি মনে করি এইসব ব্যক্তিদেরকে তো পতন হয়ই, একটি সময়ের ব্যাপার থাকে। কিন্তু একটা দেশ, এত বড় দেশকে আমরা সারা পৃথিবীর মানুষ যেভাবে সাপোর্ট করি বা আমরা তাদের সহযোগিতায় চলি, আমাদের সহযোগিতায় তারা চলে, তারা আমাদের দেশও একসময় কিন্তু ক্ষতি করেছিল। যুদ্ধবাজ হিসেবে তারা সপ্তম নৌবহরও পাঠিয়েছিল। সেই অবস্থান থেকে আমরা চেয়েছিলাম তারা যেন সভ্যতার মধ্যে আসে। তারা যেহেতু আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের সরকারকে কিন্তু অনেক সময় জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে। সেই সব জিনিস থেকে আমাদের দেশে যিনি রাষ্ট্রনায়ক, উনিও কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছিল তাদের মধ্যে তো অনেক সভ্য আছে, অসভ্য মানুষ আছে। সেই হিসাবে আমি মনে করি ট্রাম্পের থেকে ওই দেশের মানুষ মুক্তি পেয়েছে, এবং যারা বিশ্বে মুসলমান আমরা যারা আছি তারা যেন কোনো তাদের অন্যায়ের মধ্যে, তারা যেন অন্যায়ভাবে আমাদের উপর যেন কোনো ক্ষতি না করতে পারে, সেই জিনিসটা আমরা সবার কাছে তাদের কাছে সহযোগিতা চাই, এবং তারাও যেন এই পৃথিবীর মানুষের সাথে একটা বন্ধুত্বর মধ্যে যেন তারা অবস্থান করে। আর বিশেষ করে এই নির্বাচনে বোঝা গেছে কারা ভালো কারা খারাপ। সেই হিসাবে এই খারাপ থেকে ভালো যারা আসছেন তারা যেন এটা এই খারাপটাকে উপলব্ধি করিয়া ভালোটা তৈরি করতে পারেন। সেই হিসেবে আমাদের যারা বাঙালিরা ওইখানে আছেন তারা যেন ভালো থাকতে পারেন, এবং তাদের সহযোগিতায় আমরা চাই এই বিশ্বের মধ্যে আমরা মুসলমান এবং এই সাউথ এশিয়ার হিসাবে আমরা যেন ভালো থাকতে পারি। আমাদের পাশের রাষ্ট্রগুলো যেন তারা কোনো উস্কানিমূলকভাবে আমাদের উপর কিছু চাপিয়ে না দেয়। যেটা আমি আগেও বলেছি, রোহিঙ্গা সমস্যার সমাধানটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কৌশলে না হইয়া আমাদের প্রকাশ্যে আমাদের ভারত এবং চায়নাকে সহযোগিতার মাধ্যমে আমাদের এই সমস্যাটা যদি সমাধান করে দেয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষ, মায়ানমারের মানুষ আমরা কিন্তু ভালো থাকব। এবং মুসলমান হিসাবেও আমাদের যে একটা বন্ধুত্ব জিনিস মানবিক দিকটা আছে, আমরা সেটা সাপোর্টিং হিসেবে করতে চাই। আমি আবার একটু আনিকার কাছে আছি, একটু বিশ্লেষণে ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলবেন আপনার সাথে। সেটি হচ্ছে যে এই যে পালা বদলে আমাদের মতো রাষ্ট্রের কোনো লাভ ক্ষতি হবে কিনা।
আমরা ট্রাম্পের ক্ষেত্রে আমরা যেরকম সুবিধা পেয়েছি বা পাইনি, জো বাইডেনের ক্ষেত্রে সেই সুবিধা অসুবিধার ক্ষেত্রে কোনো এই পালা বদলে আমাদের কোনো ক্ষতি বা লাভের কোনো রকম প্লাস মাইনাস হবে কিনা? আমি আশা করছি কোনো ক্ষতি হবে না, বাট অবশ্যই লাভ আছে। বাইডেনে বলেছে যে ইমিগ্রেশন সোজা করবে, সেফলি আমাদেরকে ঢুকাবে, ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম করবে। আমেরিকাতে যেখানে ডাকা রেসিপিয়েন্ট ওদের জন্য প্যাথওয়েতে সিটিজেনশিপ দিবে, H1 ভিসার গুলো যে ফ্লজ গুলো ঠিক করবে, কোনো কোটা রাখবে না, কোটা তুলে ফেলবে। যদি অনেকজনে যদি গ্রিন কার্ড জন্য পেতে পারে, দেশে আসার জন্য লিগালি ঢুকতে পারে, তো উনি অনেকগুলো অপরচুনিটি দিবে ইমিগ্রেন্ট থেকে আসার জন্য এই দেশে। আর এছাড়া হেলথ কেয়ার অ্যাক্সেসও বাড়াবে। আমরা যখন রোহিঙ্গা উইগুরদের কথা বলি চায়নাতে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমার জন্য পার্সোনালি খুবই ইম্পর্টেন্ট। পলিটিক্সের বাইরে আমি ফরেন পলিসির জন্য কাজ করি, আমার জন্য খুবই একটা পার্সোনাল ম্যাটার। আর আমরা ওনাকে অনেকবারে বলা হয়েছে, ওনার স্টাফে ওনাকে অনেকবার শেখানো হয়েছে উনি রোহিঙ্গাদের জন্য আর উইগুরদের জন্য উনি স্ট্যান্ড আপ করবে আর হিউম্যান রাইটস আপহোল্ড করবে। জি নিশ্চয়ই। আমি একটুখানি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে আসি। ভারত চীনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে এই যে জো বাইডেন আসার কারণের জন্য বা যে স্নায়ু চাপ সেখানে রয়েছে, সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলের মধ্যে কি হতে পারে বলে আপনার বিশ্লেষণ কীভাবে দেখছেন আপনি? আমাদের যদি এক্সপেকটেশন বলেন, আমরা তো কি হবে এটা ওনারা ঠিক করবে, কিন্তু আমাদের এক্সপেকটেশন হলো এখন যে সারা দুনিয়াতে একটা যুদ্ধ ভাব, এইটা থেকে আমরা মনে হয় যে বাইডেনের নেতৃত্বে আমেরিকাতে যে নেতৃত্বে আসছে, সেই নেতৃত্বে কাছে আমরা উই ক্যান এক্সপেক্ট যে হি উইল বিহেভ রেশনালি। তারপরে হলো যে আমাদের যে সমস্ত ধরনের আমাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি, আমাদের যে সমস্ত বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে ওখানে এক্সপোর্টের জন্য যে আমাদের যে জিএসপি ফ্যাসিলিটিসগুলা, এগুলোর ব্যাপারে উই উইল নেগোশিয়েট উইথ দ্যাম, এবং সেখানে তারা লিবারেলি এটা যদি দেখে, দে শেয়ার উইথ আদার কান্ট্রিজ, ভিয়েতনামের সাথে করতেছে, চায়নার সাথে করতেছে, অন্যান্য দেশের সাথে করতেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এক্সপেক্ট যে তাদের থেকে এই সমস্ত ব্যাপারে আমরা সহযোগিতা পাবো। অপরদিকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, এই লোক ডেমোক্রেটিক পার্টির এখন ইলেকশনে জেতার মধ্য দিয়ে সারা বিশ্ব চিন্তা করতেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি আমরা আগাচ্ছি কিনা। সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাটা ডাল হয়ে গেল। এখন কিন্তু ইনি শান্তিবাদী লোক, উনি আপনার লোকজনের সাথে সবার সাথে একটা সহ অবস্থানের একটা যে ডেক্লারেশন, সেটা হচ্ছে বিফোর ওথ নেওয়ার আগেই কিন্তু ওনার ডেক্লারেশনগুলো উনি কিন্তু অনেক কিছু শেয়ার করতেছে এখন এভরিডে, যে আমাকে ডোন্ট থিঙ্ক মি অ্যাজ এ ডেমোক্রেট, আমি আমেরিকার প্রেসিডেন্ট, এখন আমি ব্লু এবং লাল দুইটার মধ্যখানে যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে আমি আছি, আমি সবার। তো সারা দুনিয়ার জন্য উনি এরকম বিহেভ যদি করে শান্তির জন্য, তাহলে যেটা আমাদের এই যে মেয়র সাহেব বললেন যে আমাদের সাথে যে ঝামেলাগুলো আছে মিয়ানমারের সাথে, এটা কিন্তু আপনার মানে বৃহৎ আমাদের প্রতিবেশী এবং পাশের প্রতিবেশী এশিয়ার লোকে একমত হতে পারতেছে না। এদেরকে বুঝায় যদি আমেরিকা যে পলিটিক্যাল মুরব্বী হিসাবে যদি তাদের যে এদেরকে বুঝাতে পারে যে এই প্রবলেমটা ইউ শুড অ্যাড্রেস, এবং সেটা নিয়ে বাংলাদেশকে এটা থেকে উদ্ধার করতে। ডক্টর ভাই, এই যেটি আমরা মিয়ানমারের সাথে আমাদের যে সমস্যাটা চলছে, আমাদের 11 লক্ষ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশে আছে, সেখানে কিন্তু আমরা ইতিপূর্বে আমেরিকার ভূমিকাকে অত্যন্ত গৌণভাবে দেখেছি, যেটি আমাদের মেয়র সাহেব বললেন, জাহাঙ্গীর সাহেব বললেন যে আমরা সেটার একটা সমাধান খুঁজে পেতে চাই। তো জো বাইডেন আসার কারণের জন্য সেই সমাধানের রাস্তা কি একটু প্রশস্ত হবে কিনা? আমার ব্যক্তিগত বিশ্বাস জো বাইডেন এ ব্যাপারে আরো কার্যকরী ভূমিকা পালন করবে এবং বার্মার উপর আরো চাপ প্রয়োগ করবে। ট্রাম্পের পলিসি ছিল আমেরিকা ফার্স্ট, সে অন্যান্য কোনো দেশের ব্যাপারে নাক গলাতে চাইতো না, অন্যান্য দেশের পরিস্থিতিকে বরং সে উস্কে দিত। সেদিক থেকে বাইডেন সম্পূর্ণ ডিফারেন্ট, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। আমি বলবো ইতিহাসে ট্রাম্প হচ্ছে ইতিহাসের খলনায়ক, আর বাইডেন সে আন্তর্জাতিক রাজনীতি বুঝে। এবং আমার মনে হয় বাইডেনের সময়ে আমরা কিছুটা হলেও সমস্যার সমাধান আশা করতে পারি। আমেরিকা আরো লিডারশিপ ভূমিকা পালন করবে। জি, আর আনিকা একদম শেষ মুহূর্তে আপনার শেষ মন্তব্য দিয়ে শেষ করবেন কিনা? জি হ্যাঁ, আমি খালি বলতে চাই যে যেটা বলেছে সেটাই, বাইডেন প্রমিস করেছে যে উনি খালি ডেমোক্র্যাটদের জন্য, রিপাবলিকান জন্য, সবার জন্য, নট ফর রেড স্টেট, ব্লু স্টেট, বাট ফর দ্য ইউনাইটেড স্টেটস, আর উনি হিউম্যান রাইটস আপহোল্ড করবে, আর ওনাকে অ্যাকাউন্টেবল করা হবে। উনি যদি কোনো জায়গায় ফেল করা হয়, ওনার কাছে স্টাফ আমরা সবাই অ্যাকাউন্টেবল হবো। কেন অনেকগুলো সাউথ এশিয়ান, অনেকগুলো মুসলিম ওনাকে ভোট দিয়েছে, উনি জানে ওই কারণে কিন্তু উনি জিতছে। তো এছাড়া আমি খুব ধন্যবাদ আমার জানানোর জন্য।
Thanks for সেক্ষেত্রে having me. আপনি যেহেতু জো বাইডেনের পার্টির সাথে সরাসরি কাজ করেন, এবার ভোটে আপনি ক্যাম্পেইন করেছেন, আপনাকে খুব অগ্রগামী তালিকাও আমরা দেখেছি, আপনি একদম মাঠে ছিলেন। তো বাংলাদেশের পক্ষ থেকে আমরা যদি যেটি ডক্টর জামাল আপনাকে বিরতির মধ্যে অনুরোধ করেছিল, আমরা জো বাইডেন সাহেবকে কি নিমন্ত্রণ করে বাংলাদেশে আনবার কোনো সুযোগ আছে কিনা? আমি শুনেছি আমার স্টেট বাইডেনের সাথে রিলেশনশিপ নাই, বাট আমি মানুষদেরকে চিনি যে স্টেট ডাইরেক্ট কানেকশন আছে। বাইডেনকে আমি অবশ্যই চেষ্টা করবো আর জিজ্ঞেস করবো যে উনি যদি অ্যাটলিস্ট একবার আসে ভিজিট করতে বাংলাদেশে। জি ধন্যবাদ। আমি ডক্টর এলাহির কাছে শেষ মন্তব্য, আমি জাহাঙ্গীর ভাই আপনি যেটি শুনলেন যে তিনি সারা বিশ্বের জন্য একটা মানবতাবাদী মানুষ হিসেবে হয়তো আমরা প্রত্যাশা করছি, আপনি কি প্রত্যাশা করছেন তার কাছ থেকে? না, উনি যেহেতু একেবারে অল্প বয়স থেকে জনপ্রতিনিধি কাউন্সিলর থেকে শুরু করছে, আমরা আশাবাদী ওনার 50 বছরের রাজনীতির ইতিহাস মানুষের জন্যই কিছু করবে। যদিও আমেরিকার পলিসি হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল পলিসি সবগুলা কাছাকাছি থাকে, তারপর আমরা আশাবাদী। আমরা যেহেতু এটা প্রথম, অনেক কিছু এখন বলা যাবে না, সেই সময় আমরা সময়ের জন্য কর্মের মধ্যে দেখতে চাই সেটা কি সময় বলে দিবে কি হবে, সময় বলে দিবে কি হয়, সেজন্য আমরা আশাবাদী। আমরা মনের থেকে চাচ্ছি উনি যেন সারা পৃথিবীর সাথে এবং হিন্দু খ্রিস্টান মুসলমান মানুষ হিসাবে মানবিক দিক দেখে যেন সেটা বিশ্লেষণ করে এবং সেটা যেন কর্মের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে পারি, সেটা আমরা তাদের কাছে সহযোগিতা চাই। জি ডক্টর এলাহি, একেবারে শেষ প্রশ্ন যে আপনার শেষ করছি, যে সাংঘর্ষিক অবস্থা ছিল সেটি কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে সে সাংঘর্ষিক অবস্থা আছে কিনা? আমরা মিছিল মিটিং দেখেছি, হাতাহাতি দেখেছি, সেই অবস্থা কি বিরাজ করছে কিনা? এই শেষ মুহূর্তের আপনি কি দেখতে পাচ্ছেন? এখনো কিছুটা শঙ্কা রয়ে গিয়েছে, কেননা ট্রাম্প এখন পর্যন্ত তার কনসেশন স্পিচ দেয়নি এবং ট্রাম্প মানুষটি খুবই আনপ্রেডিক্টেবল। সে হয়তোবা কোনো একটি টুইট ছেড়ে দিবে কিংবা এমন কোনো বক্তব্য দিবে যা মানুষকে উস্কে দিবে। আমার মনে হয় সম্ভাবনা কম, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা আশাবাদী যাতে এই খলনায়ক থেকে সারা পৃথিবী মুক্তি পায়, সেটি কিন্তু আমরা আশাবাদী। ডক্টর জামাল উদ্দিন শেষ করবেন কিনা? দুজন আলোচক রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আপনার শেষ মন্তব্য দিলে আমরা অনুষ্ঠান শেষ করব। মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর নেতৃত্ব দানকারী দেশ এবং জ্ঞান বিজ্ঞান বলেন সব দিক দিয়ে তারা শিখরে উঠে বসে আছে। সেই ক্ষেত্রে তাদের যে বুদ্ধি, এটা মানবতার জন্য যদি ব্যয় করে এবং গরিব মানুষের উন্নতির জন্য যদি ব্যয় করে, বৈষম্য নিরূপণের জন্য কমানোর জন্য যদি ব্যয় করে, তাহলে মানে এটা বাইডেনের নেতৃত্বে এটা সম্ভব। এবং উনি যদি চায়, যেটা আমাদের মেয়র সাহেব বললেন যে আমরা কার্যকরিতা দেখতে চাই, ফাইনালি হলো যে হোয়াট এভার কমিটমেন্ট আমি করতেছি, এই কমিটমেন্টের সাথে আমি সিরিয়াস কিনা, আমি সেটা যদি মেনটেন করি, তাহলে কিন্তু দে হ্যাভ গট দি ক্যাপাবিলিটি এবং তারা সেটা করার মতন সুযোগ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা যেরকম পৃথিবীর যে রিকনস্ট্রাকশনের নেতৃত্ব দিয়েছে, এখন আমরা দাবি করি যে করোনার যে ধ্বংস যজ্ঞ থেকে উদ্ধার হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জ্ঞান বিজ্ঞান পুঁজি সমস্ত কিছুরই কিন্তু আপনার এখানে মানে থাকা উচিত এবং সেটা দিয়ে গরিব দেশগুলো যাতে উপকৃত হয়। জি নিশ্চয়ই, আমরা সেটাই প্রত্যাশা করছি। এসএমসি ওরসালাইন এন্ড মুক্তমত অনুষ্ঠানে একেবারে সব শেষে আমরা এটিএন বাংলার পক্ষ থেকে, বাংলাদেশিদের পক্ষ থেকে, বাংলাদেশের সমগ্র মানুষের পক্ষ থেকে আমরা জো বাইডেনকে স্বাগত জানাই এবং আমরা আনিকা রহমানের মাধ্যমে জো বাইডেনের কাছে এই বার্তা পৌঁছে যাক সেটি আমরা জানাতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকে আনিকা রহমান এবং ডক্টর মোহাম্মদ নিয়ামত এলাহি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে তাদের মতামত দেওয়ার জন্য, এবং একই সাথে আমাদের অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনের ফলাফল নিশ্চয়ই আপনারা পেয়ে গিয়েছেন। জো বাইডেনের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যাতে আমাদের মতো এইরকম রাষ্ট্রগুলো তারা মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ছড়িয়ে না দিয়ে আমাদের মুসলিম উম্মার প্রতি সহনশীল হয়ে জো বাইডেন যে কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্টের মধ্যে দিয়ে তিনি তার ভবিষ্যৎ কর্মপন্থে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এসএমসি ওরসালাইন এন্ড মুক্তমত অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।